আজকের ক্লাসে তাহলে আমরা আমাদের ওই যে ভ্যালেন্স বন্ড থিওরিটা বাদ ছিল। ভ্যালেন্স বন্ড থিওরি থেকে তোর বিশাল কিছু কোশ্চেন আসবে না। ভ্যালেন্স বন্ড থিওরির একটা গ্রাফ আছে, ওই গ্রাফটা থেকে তুই যেই মেন্স লেভেলে কোশ্চেন দেখতে পাবি। তাছাড়া ভ্যালেন্স বন্ড থেকে তোর খুব একটা বেশি কিছু কোশ্চেন স্কুলেও আসবে না, মোস্টলি হাইব্রিডাইজেশনের যে জায়গাটা আছে ভিএসিপিআর এমওটি এই কটা জায়গা থেকে মোস্টলি কোশ্চেন করবে। আচ্ছা, আমরা তাহলে ভ্যালেন্স বন্ড থিওরিটা বাদ দেবো কেন? ভ্যালেন্স বন্ড থিওরিটা অবশ্যই পড়বো। ভ্যালেন্স বন্ড থিওরিতে কি বলছে সেটা আমরা ছোট্ট করে একটু বুঝে নিই, বেশিক্ষণ লাগবেও না, 20-25 মিনিট ম্যাক্সিমাম, খুব ধীরে ধীরে বললেও। আর তারপরে আজকের ক্লাসে ভ্যালেন্স বন্ড থিওরির পর আমরা আমাদের রেজোনেন্সের কনসেপ্ট আছে, রেজোনেন্সের কনসেপ্ট আমরা একটা প্রিলিমিনারি ধারণা পড়বো। কেন প্রিলিমিনারি ধারণা পড়বো, ডেপথে কেন পড়বো না স্যার? ডেপথে পড়ছে না তার কারণ এই চ্যাপ্টারে হাইব্রিড রেজোনেন্সের কনসেপ্টটা জাস্ট বলা রয়েছে, ঠিক আছে? এখানে বইয়েও খুব একটা ডেপথে দেওয়া নেই। মোস্টলি এটা পড়বো আমরা যখন জেনারেল অর্গানিক কেমিস্ট্রি পড়বো নেক্সট সেমিস্টারে, সেই সেমিস্টারে রেজোনেন্সটা অ্যাজ এ ইম্পর্টেন্ট টপিক হিসেবে ডিটেলে আলোচনা করতে হবে। তাহলে ওটা জিওসির পার্ট, বন্ডিং এর পার্ট নয়। তাও বন্ডিং এ আমরা অল্প করে পড়বো, কারণ স্কুলের পরীক্ষাতে কোশ্চেন আসছে। স্কুলের পরীক্ষাতে যদি একেবারেই কোশ্চেন না আসতো তাহলে বলতাম ঠিক আছে, কোনো ব্যাপার না, রেজোনেন্সটা আমরা জিওসিতে ভালো করে পড়বো, এই চ্যাপ্টারে আমরা স্কিপ করে দিলাম। রেজোনেন্সে গিয়ে যেহেতু আমাদের পড়তেই হবে, যদি রেজোনেন্সে কেন বলছি, জিওসিতে গিয়ে যেহেতু আমাদের রেজোনেন্স পড়তেই হবে, তাই আমরা ফর দ্য টাইম বিং স্কিপ করলাম। এমন নয় যে শিখবো না, যদি এমন হতো যে জিওসিতে পড়তে হতো না তখন তো অবশ্যই রেজোনেন্স পড়াতাম, তো জিওসিতে আমাদের ডিটেলে পড়তেই হবে নেক্সট সেমিস্টারে। সো এটা এখনই জেনে রাখ যে পরের সেমিস্টারে ডিটেলে পড়বো আমরা রেজোনেন্স। আজকেও পড়বো রেজোনেন্স, তবে তার আগে ভ্যালেন্স বন্ড থিওরির একটু বেসিক ছোটখাটো কথাবার্তাটা আমরা দেখে নিই। ভ্যালেন্স বন্ড থিওরিতে কি বলেছে? ভ্যালেন্স বন্ড থিওরিতে এখানে যে নিচের এই বৈশিষ্ট্যগুলো আছে না, অলরেডি তুই জানিস। ওই বৈশিষ্ট্যগুলোতে বলেছে যে দুটো অ্যাটমিক বন্ড বলতে, কোভ্যালেন্ট বন্ড বলতে আমরা বুঝবো দুটো অ্যাটমের যে অ্যাটমিক অরবিটাল আসছে সেই অ্যাটমিক অরবিটালের ওভারল্যাপ, দ্যাট ইজ ইয়ার কোভ্যালেন্ট বন্ড। তাহলে অরবিটালের ওভারল্যাপ মানে বন্ড, যত বেশি ভালো করে ওভারল্যাপ হবে তত বেশি বন্ড স্ট্রং হবে, এইসব কথাবার্তাগুলোই বলা আছে। তাহলে কি সব থিওরিগুলোতে কি দেওয়া আছে দেখ, থিওরিগুলোতে দেওয়া আছে দেখ এইখানে, দুটি পরমাণু একটা করে ইলেকট্রন সমন্বিত পারমাণবিক কক্ষকের অভিলেপনের ফলে সমযোজী বন্ধন ঘটতে হয়। সবাই জানে অ্যাটমিক অরবিটাল অভিলেপনের ফলে পারমাণবিক কক্ষ মানে কোভ্যালেন্ট বন্ড, সমযোজী বন্ধন তৈরি হয়। তারপরে অর্ধপূর্ণতম বলেছি, কোভ্যালেন্ট বন্ড তারাই করতে পারবে যে কক্ষকগুলো মানে যে অরবিটালগুলো সিঙ্গলি ফিল্ড থাকবে, অর্ধপূর্ণ থাকবে, দুটো ডাবল আপ স্পিন ডাউন স্পিনে দুটো ইলেকট্রন থাকবে না, একটা ইলেকট্রন থাকবে, সেই অরবিটালগুলোই কোভ্যালেন্ট বন্ড তৈরিতে অংশগ্রহণ করবে। তার জন্য আমাদের প্রথমে সিঙ্গলি ফিল্ড অরবিটাল করে নিতে হচ্ছিল। সেখানে অর্ধপূর্ণ পারমাণবিক কক্ষের অভিলেপনের ফলে যে শক্তির মুক্ত হয় তার দ্বারাই সৃষ্ট বন্ধনটা স্থায়িত্ব লাভ করে। কক্ষকের অভিলম্বনের ক্ষেত্রের বিস্তার যত বেশি হবে, তার মানে অভিলেপনটা যত বেশি হবে, ওভারল্যাপটা যত বেটার হবে, তত ভালো আমার বন্ড তৈরি হবে। সমযোজী বন্ধনের ক্ষমতা তত, স্থায়িত্ব তত বেশি। অভিলেপনের অংশগ্রহণকারী পারমাণবিক কক্ষগুলি অভিমুখী সৃষ্ট সমযোজী বন্ধনের অভিমুখ নির্দেশ করে। তাহলে যে বরাবর, যেমন টেট্রাহেড্রালি অরবিটালটা রয়েছে, তো সেই টেট্রাহেড্রালি অরবিটালে যদি 1s গুলো এসে বন্ড করছে, সেজন্যই তো ওই অভিলেপনটা কোন দিক থেকে হচ্ছে সেটার উপরেই নির্ভর করছে সমযোজী বন্ধনগুলো কোন দিকে হবে। এটাই মৌলের পরমাণুর যোজ্যতা কক্ষে যতগুলি বিজোড় ইলেকট্রন থাকে ভূমিস্তর বা উদ্দীপ্ত অবস্থায়, সেটাই তার যোজ্যতা। এই যে কোভ্যালেন্সি কাকে বলে, তার ভূমিস্তর অবস্থায় যতগুলো সিঙ্গলি ফিল্ড অরবিটাল থাকে, অথবা যেমন কার্বনের ভূমিস্তর অবস্থায় দুটো, তাহলে তো কার্বনের কোভ্যালেন্সি আগে ফ্লুরিন দিয়ে শুরু করি। তাহলে যে কোনো হ্যালোজেনে তুই যে দেখিস ওই 2p5 বা 3p5 এরকম সিচুয়েশন, মানে একটা অরবিটাল অর্ধপূর্ণ থাকে বা সিঙ্গলি ফিল্ড থাকে, তাহলে কোভ্যালেন্সি 1 হয়। কিন্তু কার্বনের ক্ষেত্রে যদি দেখি, কার্বনের তো 1s2 2s2 2p2, তাহলে কার্বনের দুটো অরবিটাল সিঙ্গলি ফিল্ড থাকে, তাহলে তো কার্বনের কোভ্যালেন্সি 2 হওয়ার কথা নয়। তাহলে কার্বনের শুধু ফ্লুরিন বা হ্যালোজেনের ক্ষেত্রে ভূমিস্তরটা নিলেই হচ্ছে, কার্বনের জন্য আমাদের ভূমিস্তর নিলে হবে না। কার্বনের জন্য আমাদের উদ্দীপ্ত অবস্থা, যে সি স্টার এক্সাইটেড কার্বন নিতে হচ্ছিল, তখন 4টে সিঙ্গলি ফিল্ড অরবিটাল এবং কোভ্যালেন্সিও 4 হচ্ছে। তাহলে যতগুলো এরকম বিজোড় ইলেকট্রন থাকবে, সিঙ্গলি ফিল্ড অরবিটাল থাকবে, আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে ভূমিস্তর মানে গ্রাউন্ড স্টেট বা এক্সাইটেড অবস্থায়, সেটাই তার কোভ্যালেন্সি। সব পয়েন্টগুলো তুই জানিস অলরেডি, এতদিনে যা কেমিস্ট্রি পড়া হয়েছে এগুলো তুই জানিস, এগুলো এই থিওরিরই পার্ট আর কি। এবার সমযোজী বন্ধন ঘটে, এই জন্যই তুই যেহেতু এই জিনিসগুলো জানিস, তাই আমি এই থিওরিটাকে স্কিপ করে গিয়ে হাইব্রিডাইজেশনটা পড়িয়ে দিয়েছিলাম, কারণ জিনিসগুলো বলতে বলতে এই থিওরিতে যেগুলো বলা আছে অলরেডি বলে ফেলেছিলাম। এবার জাস্ট এই থিওরিটা একবার জানানো যেটা আছে, ঠিক আছে? এবার সমযোজী বন্ধন গঠিত হওয়ার আগে যেমন সমযোজী বন্ধন সৃষ্টিতে অংশগ্রহণকারী প্রতিটি অযুগ্ম ইলেকট্রন সংশ্লিষ্ট পরমাণুর নিজস্ব অধিকারে থাকে, তাহলে সমযোজী বন্ধন তৈরি একই কথা সবাই জানি। সমযোজী বন্ধন হওয়ার আগে ভ্যালেন্স শেলে যে আনপেয়ার্ড ইলেকট্রনগুলো আছে সেটা তো ইন্ডিভিজুয়াল অ্যাটমের অধীনেই আছে। এবার যে সমযোজী বন্ধন হয়ে গেল, ওভারল্যাপ করলো, ওই দুটো ইলেকট্রনকে দুটো অ্যাটমই সমানভাবে ব্যবহার করছে, তাহলে সমযোজী বন্ধনে যে দুটো ইলেকট্রন রয়েছে, জোটটির উপর দুটো অ্যাটমেরই ক্ষমতা থাকবে। জোটটির উপর সংযোজী পরমাণু দুটি নিজ নিজ অধিকাংশই বজায় থাকে। এই হচ্ছে ব্যাপার। বেশ, অধিকার থাকে। হ্যাঁ,
এবার সমযোজী বন্ধন অনুসরণকারী ইলেকট্রন কক্ষগুলি ছাড়া সংশ্লিষ্ট পরমাণু অন্য ইলেকট্রন কক্ষগুলি সক্রিয় হয়। ঠিক আছে, ওই ইনার সেলগুলোর নিজস্ব প্রপার্টি মেনটেন থাকে, সেগুলো তো স্বাভাবিক। 1s বন্ডিং এ টেক পার্টি যদি না করে ফ্লুরিনের ক্ষেত্রে বা কার্বনের ক্ষেত্রে, তাহলে 1s এর ইলেকট্রনগুলো নিজের মতো থাকবে, সক্রিয়তা বজায় থাকবে। এবার ভ্যালেন্স বন্ডের সাহায্যে আমরা হাইড্রোজেন অণুটাকে এক্সপ্লেন করার চেষ্টা করবো। ঠিক আছে, ভ্যালেন্স বন্ডের সাহায্যে আমরা হাইড্রোজেন মলিকিউলটাকে অণুটাকে আমরা এক্সপ্লেন করার চেষ্টা করবো। তাহলে হাইড্রোজেনটাকে আমরা এক্সপ্লেন তো করার চেষ্টা করবো। তো ব্যাপারটা দেখ, এক্সপ্লেন করার চেষ্টা করবো, আমি বলে নিই 10 মিনিট মতো লাগবে বিষয়টা বোঝাতে, বইয়ে মার্ক করে দেবো, গ্রাফটা বুঝে নিবি, গল্প শেষ, আর কিছু নেই তেমন। তাহলে দেখ, দুটো হাইড্রোজেন অ্যাটম আসছে। একটা হাইড্রোজেন অ্যাটমকে আমি বললাম HA, আর একটা হাইড্রোজেন অ্যাটম যে আসছে সেই হাইড্রোজেন অ্যাটমটাকে আমি বললাম HB। এরা নিজেদের মধ্যে ওভারল্যাপ করে তৈরি করবে হাইড্রোজেন মলিকিউল। এবার এখানে এক্সিস্টিং কি কি ফোর্স আছে, এক্সিস্টিং এখানে কি ফোর্স আছে? এখানে এক্সিস্টিং ফোর্স যেটা আছে, হাইড্রোজেন এ এর যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের সাথে যে ইলেকট্রনটা অফ এ, তার যে নিজস্ব একটা আকর্ষণ বল কাজ করবে এদের দুজনের মধ্যে। নিউক্লিয়াসের লিখে দিয়েছে, দেখেছিস? ঠিক আছে, তাহলে ইলেকট্রন অফ এ আর নিউক্লিয়াস অফ এ এর মধ্যে একটা আকর্ষণ বল কাজ করছে। এখানে নিউক্লিয়াস অফ বি এর সাথে ইলেকট্রন অফ বি এর একটা আকর্ষণ বল কাজ করবে। তাহলে এগুলো এক্সিস্টিং। যখন হাইড্রোজেন এ আর হাইড্রোজেন বি একে অপরের থেকে দূরে আছে, তারা বন্ডিং এ টেক পার্ট করেনি, তখন এই দুটো ফোর্স কাজ করছে। এবার এই হাইড্রোজেন দুটো যত একে অপরের কাছে আসতে শুরু করবে, তখন আরো কাছে আসবে, তখন তারা একে অপরের সাথে ইন্টারাকশন করবে। সেই ইন্টারাকশনে আমাদের আবার নতুন এক ধরনের ফোর্স বা অ্যাট্রাকশন ফোর্স সৃষ্টি হবে, কিছু রিপালশন ফোর্সও সৃষ্টি হবে। তাহলে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। তাহলে দুটো হাইড্রোজেন যখন একে অপরের কাছাকাছি এলো, তখন তাদের মধ্যে এই দুটো এক্সিস্টিং ফোর্স অলরেডি আছে। এই দুটো ফোর্স অলরেডি এক্সিস্টিং। এই দুটো আমার এক্সিস্টিং ফোর্স। এবার হাইড্রোজেন দুটো যখন একে অপরের কাছে আসছে, তাহলে একটা হাইড্রোজেন নিজের নিউক্লিয়াস নিজের ইলেকট্রনকে, বি এর নিজের নিউক্লিয়াস নিজের ইলেকট্রনকে আকর্ষণ করছে। এবার এরা যখন একে অপরের কাছাকাছি আসবে, তখন কি হবে? এরা একে অপরের কাছাকাছি এলে, ইলেকট্রন বি বি হাইড্রোজেন, অন্য হাইড্রোজেন ইলেকট্রন ডেনসিটি এখন এ নিউক্লিয়াস আকর্ষণ করবে। সেম ভাবে এনবি এই ইলেকট্রনগুলোকে এনবি ইলেকট্রনগুলো কেন বলছি, এই ইলেকট্রনগুলোকে এ হাইড্রোজেন ইলেকট্রনগুলোকে বি হাইড্রোজেনের নিউক্লিয়াস আকর্ষণ করবে। তাহলে এই ডট 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 নতুন টাইপের ইন্টারাকশন তৈরি হলো। এক্সিস্টিং আগেরটা ছিল, নতুন যখন হাইড্রোজেনগুলো একে অপরের কাছাকাছি আসছে, সেই মোমেন্টে আবার নতুন দু টাইপের আকর্ষণ বল তৈরি হচ্ছে, এগুলো অ্যাট্রাক্টিং। রিপালসিভ দু টাইপের তৈরি হবে। রিপালসিভ দু টাইপের কিরকম হবে? নিউক্লিয়াস অফ এ এর সাথে নিউক্লিয়াস অফ বি এর রিপালশন হবে, ইলেকট্রন অফ এ এর সাথে ইলেকট্রন অফ বি এর রিপালশন হবে। তাহলে এইগুলো দু টাইপের নতুন রিপালশন ফোর্স তৈরি হবে। তাহলে এরা একে অপরকে রিপালশন করে দিচ্ছে, আমি তীর চিহ্নগুলো উল্টো দিকে দিয়ে দিলাম, একে অপরকে রিপালশন করছে। এখানে এরা একে অপরকে নতুন অ্যাট্রাকশন পাচ্ছে। ঠিক আছে, তাহলে দু টাইপের নতুন অ্যাট্রাকশন আর দু টাইপের নতুন রিপালশন ফোর্স আসছে যখন তারা একে অপরের কাছাকাছি আসছে। রিপালশন ফোর্স দুটো কি কি? দুজনের নিউক্লিয়াস একে অপরকে রিপালশন করছে, দুজনের ইলেকট্রন একে অপরকে রিপালশন করছে, তাহলে দুটো নতুন টাইপের রিপালশন ফোর্স। আর একজনের নিউক্লিয়াস আরেকজনের ইলেকট্রনকে, তাহলে NaEb কে আর NbEa কে অ্যাট্রাকশন করছে, তাহলে দু টাইপের নতুন অ্যাট্রাকশন ফোর্সও আসছে। এবার বিভিন্ন এক্সপেরিমেন্টের থ্রু দেখা গেছে যে ইনিশিয়ালি যখন হাইড্রোজেন দুটো একে অপরের কাছাকাছি আসে, যখন হাইড্রোজেন গুলো একে অপর থেকে দূরে আছে, কেউ কাউকে অ্যাট্রাকশন করছে না, রিপালশনও করছে না, তখন এনার্জি জিরো। ঠিক আছে, তখন এনার্জি জিরো। যত নিজেদের কাছাকাছি আসছে, তত দু টাইপের নতুন যে অ্যাট্রাকশন ফোর্সটা তৈরি হলো, এই নতুন অ্যাট্রাকশন ফোর্সটা এই রিপালশন ফোর্সটাকে পার করে দেয়। তাহলে অ্যাট্রাকশন ফোর্সের ম্যাগনিটিউডটা রিপালশন ফোর্সকে পার করে দিচ্ছে, তাহলে ওভারঅল অ্যাট্রাকশন করছে। তাহলে ওভারঅল অ্যাট্রাকশন করছে মানে হাইড্রোজেন অ্যাটম দুটোর মধ্যে ওভারল্যাপ হচ্ছে, যত তারা একে অপরের কাছাকাছি আসে তত ভালো ওভারল্যাপ হচ্ছে, তত বন্ডটা তৈরি হচ্ছে এবং অ্যাট্রাকশন ফোর্স বাড়ছে। তাহলে বন্ড হচ্ছে মানে কি বলবো আমরা, তাদের এনার্জি কমছে। বন্ড হচ্ছে মানে এনার্জি রিলিজ হচ্ছে, বন্ড ইন দ্য সেন্স অ্যাট্রাকশন ফোর্স। তাহলে অ্যাট্রাকশন ফোর্স যত বাড়বে তত এনার্জি রিলিজ করবে, এনার্জিতে স্টেবিলাইজড হবে। তাহলে আমরা যদি পোটেনশিয়াল এনার্জির সাথে এই গ্রাফটা এখানে করতে হয়, তাহলে যদি আমরা পোটেনশিয়াল এনার্জির সাথে ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্স, তাহলে দুটো হাইড্রোজেনের নিউক্লিয়াসের ডিস্টেন্স
আর এটা আমরা যদি পোটেনশিয়াল এনার্জির গ্রাফ টানার চেষ্টা করি, এইটাকে আমি যদি বলি জিরো এনার্জি লেভেল, ঠিক আছে, এটা জিরো, জিরোর উপরে এটা পজিটিভ, জিরোর নিচে এটা নেগেটিভ। হাইড্রোজেন দুটো যখন একে অপরকে ইনফ্লুয়েন্স করে নি, হাইড্রোজেন দুটো যখন একে অপরের ইনফ্লুয়েন্সের বাইরে, তখন ধরে নিলাম ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্সটা এরকম একটা জায়গায়, হাইড্রোজেন দুটো একে অপরের ইনফ্লুয়েন্সের বাইরে। এবার হাইড্রোজেন দুটো যত একে অপরের কাছাকাছি আসছে, ওদের মধ্যে কি হবে, এনার্জিটা কমবে, কারণ অ্যাট্রাকশন ফোর্সটা ওভারল্যাপ করছে, মানে ওভারকাম করে যাচ্ছে রিপালশন ফোর্সকে। তাহলে এদের মধ্যে এখন এনার্জিটা ধীরে 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 কমবে। এরকম করে গ্রাফটা দেখালাম, ঠিক আছে, বইয়ের গ্রাফটা আমি দেখাবো। তাহলে ধীরে ধীরে এনার্জি কমছে, দ্যাট মিনস হাইড্রোজেন দুটো আরো একে অপরের কাছাকাছি আসছে। এরকম হতে হতে দেখা যাবে হাইড্রোজেনের ক্ষেত্রে যখন এই ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্সটা 74 পিকোমিটার, তখন হাইড্রোজেনের সাথে হাইড্রোজেনের ওভারল্যাপটা সব থেকে ভালো হয়েছে। এরপরে কি দেখা গেছে বলতো, হু হু করে পোটেনশিয়াল এনার্জিটা বেড়েছে। ইনিশিয়ালি পোটেনশিয়াল এনার্জিটা কমেছিল, যখন একে অপরকে ইনফ্লুয়েন্স করছে না, পোটেনশিয়াল এনার্জি জিরো। যত একে অপরের কাছাকাছি আসছে, এই যে অ্যাট্রাকশন ফোর্স গুলো রিপালসিভ ফোর্সকে ওভারকাম করে যাচ্ছে, মানে বন্ডিংটা ভালো হচ্ছে, তারা একে অপরের কাছাকাছি আসছে এবং পোটেনশিয়াল এনার্জিটা কমছে, মানে এনার্জি রিলিজ হচ্ছে, স্টেবিলিটি বাড়ছে। এবারে 74 পিকোমিটার মানে ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স যতক্ষণ পর্যন্ত 74 পিকোমিটার হলো, সেখানে এসে এই অ্যাট্রাকশন ফোর্সটা সুন্দর সব থেকে ম্যাক্সিমাইজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। কি হচ্ছে, সব থেকে এনার্জি মানে অ্যাট্রাকশন ফোর্সটা সব থেকে বেশি ম্যাক্সিমাইজড, ঠিক আছে। এবার এরপরে 74 পিকোমিটারের থেকেও যখন নিউক্লিয়াস দুটো একে অপরের আরো কাছে আসতে চাইছে, তখন গিয়ে রিপালশন ফোর্স গুলো অ্যাট্রাকশন ফোর্সকে ওভারকাম করে যাচ্ছে। তাহলে 74 পিকোমিটারের থেকেও যদি বেশি কাছে চলে আসে নিউক্লিয়াস দুটো, কি হয়ে যাবে, এবার রিপালশন ফোর্স বাড়বে, দেখ হু হু করে এনার্জিটা বেড়েছে। এটাই হচ্ছে তোর ভ্যালেন্স বন্ড থিওরি, ভিবিটি। 10 মিনিট লাগলো বলতে, আর 5 মিনিট আমি বইয়ে মার্ক করব, তারপরে আমি রেজোনেন্সের বেসিক কথাটা বলবো। এই ক্লাসটা বেশি লেন্দি যাবে না, বেশি টপিক নেই তো। এর পরের ক্লাসে আমরা কি করবো, এর পরের ক্লাসে আমরা ওই হাইড্রোজেন বন্ডিংটা শিখবো, ডাইপোল মোমেন্ট শিখবো, আর ইলেকট্রোনেগেটিভিটি তো পড়ে এসেছিস, ওটা আরেকবার দেওয়া আছে। ইলেকট্রোনেগেটিভিটি বিভিন্ন স্কেলের কি ফর্মুলা, ওই ফর্মুলা থেকে কোশ্চেন করবে না, জাস্ট একবার দেখাবো যে এরকম ফর্মুলা আছে, যেখান থেকে অত ডিটেলে কোশ্চেন আসবে না, অত মাথা খারাপ করে লাভ নেই। তাহলে ওই ডাইপোল মোমেন্ট আর হাইড্রোজেন বন্ডিং, ওই দুটোই আমরা নেক্সট ক্লাসে শিখবো, তাহলে আমাদের মেন টপিক শেষ। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে দেখিয়েছে যে ডট 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 যেটা, সেটা হচ্ছে পুরাতন বল সমূহ, পুরো সিঙ্গেল দাগটা হচ্ছে নতুন বল সমূহ, ঠিক আছে। আমি উল্টো মার্কিং করে ফেলেছি, সেটা ব্যাপার নয়। তাহলে নতুন বল সমূহ কি, তাহলে এন বি এর সাথে ই বি, তাহলে এন বি এন এ এর সাথে ই বি আকর্ষণটা, আর ই এর সাথে এন বি আকর্ষণটা নতুন। আর এক্সিস্টিং কি ছিল, নিজের নিউক্লিয়াস নিজের ইলেকট্রন, নিজের নিউক্লিয়াস নিজের ইলেকট্রন। আর রিপালশনটা দেখাচ্ছে এন এন বি আর ই বি নিজেদের মধ্যে রিপালশন হয়ে যাচ্ছে, তাহলে এই দুটো দেখাচ্ছে, তাহলে রিপালশন ফোর্সটা ছিল। তাহলে পরীক্ষা করে দেখা যাবে যে ইনিশিয়ালি পরীক্ষা জানা যায় যে নতুন আকর্ষণ বলের পরিমাণ নতুন বিকর্ষণ বলের থেকে বেশি হয়। এবার দেখ, যখন অ্যাটম দুটো কাউকে কাউকে ইনফ্লুয়েন্স করেনি, তাদের এনার্জি ছিল জিরো। ধীরে ধীরে যখন অ্যাটম দুটো ইন্টারনিউক্লিয়াস ডিস্টেন্স, এটা অ্যাটম দুটো হাইড্রোজেন অ্যাটম দুটো কাছাকাছি এসেছে, এনার্জি কমেছে, বন্ধন শক্তি, এনার্জি কমেছে 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 কমেছে, এরকম করতে করতে 74 পিকোমিটার ডিস্টেন্স অবধি কি হয়েছে, 74 পিকোমিটার ডিস্টেন্স অবধি কি হয়েছে, এদের অ্যাট্রাকশন ফোর্সটা ম্যাক্সিমাম হয়েছে, মানে এটাই ওর বন্ড লেন্থ হাইড্রোজেনের ক্ষেত্রে। এরপরে আরো কাছে তুই যদি আসিস, মানে ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্সটাকে তুই যদি আরো কমিয়ে দিতে চাস, কি বললাম, ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্সটাকে তুই যদি আরো কমাস, তাহলে কি হবে, তাদের মধ্যে রিপালশন ফোর্সটা বেড়ে যাবে এবং বন্ডটা ব্রেক করবে, মানে 74 পিকোমিটারের ভিতরে আর যেতে চাইবে না, তাতে ওটা ডট ডট দিয়ে দেখানো হয়েছে। এটাই হচ্ছে ভ্যালেন্স বন্ড অ্যাপ্রোচ অফ হাইড্রোজেন বন্ড। তাহলে এই গ্রাফটাই শুধুমাত্র এখানে ইম্পর্টেন্ট, ঠিক আছে। বাকি যে প্যারাগ্রাফটা আছে একবার রিডিং করে নিবি, আমি তো মুখে সবটাই বললাম, তাহলেই বুঝতে পারবি। আর একটা জিনিস আমি বলি, এখানে এরা নতুন বল যেটা তৈরি হয়েছে সেটাকে সিঙ্গেল দাগ দিয়েছে, পুরাতনটাকে ডট ডট দিয়েছে। আমি বোর্ড ওয়ার্কে যেটা করে ফেলেছি বা করেছি, সেটার জন্য তোরকম তো হার্ড এন্ড ফাস্ট কোনো রুল নেই। এক্সিস্টিং ফোর্সটাকে আমি বোল্ড লাইন দিয়ে দেখিয়েছি, আর নতুন ফোর্স যেটা তৈরি হলো, নতুন অ্যাট্রাকশনটাকে ডট 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 দিয়ে দেখিয়েছি, এটাই। তো এটার সাথে ভুল টিকের কোনো ব্যাপার নেই, তোকে নির্ভর করছে তুই কোন পুরাতনটাকে কোন ভাবে দেখাচ্ছে আর নতুনটাকে কোন ভাবে, ঠিক আছে। এবং কোনো হার্ড এন্ড ফাস্ট রুল নেই যে পুরাতনটাকে ডট 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 নতুনটাকে বোল্ড লাইন দিয়ে দেখাতে হবে। সো দেয়াস দ্যাট। তো এই ছিল তোর ভ্যালেন্স বন্ড থিওরি। তাহলে ভ্যালেন্স বন্ড থিওরি হয়ে গেল, 10-15 মিনিট লাগলো, এই জন্যই থিওরিটাকে রেখে দিয়েছিলাম, বেশিক্ষণ লাগবে না বোঝাতে, সিম্পল কিচ্ছু না, শুধু গ্রাফটার দিকে ভালো করে দেখাবি আর দেখাতে হবে ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স কমছে, একটা সার্টেন পর্যন্ত ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স কমছে, তখন এনার্জিটা মিনিমাইজ হচ্ছে, মানে বন্ডটা ভালো করে তৈরি হচ্ছে, তারপর এনার্জিটা হু করে বাড়ছে। যে এই মেন্সে একটা কোশ্চেন আছে এই গ্রাফ থেকে, পরে সুযোগ হলে, সুযোগ তো হবেই অবশ্যই, তখন এই কোশ্চেনগুলো করাবো, ঠিক আছে। এবার আমরা যে কনসেপ্টের দিকে যাব, যে কনসেপ্টটা মোটামুটি বুঝবো, সরি বেরিয়ে গেলাম না ব্যাক করে, সরি না একটু দাঁড়া, এই তো
তাহলে যে কনসেপ্টটা আমরা বুঝবো এরপর সেটা হচ্ছে এই যে রেজোনেন্স। রেজোনেন্সের কনসেপ্ট বুঝবো, আবার বলছি রেজোনেন্স আমরা এখানে একটা প্রিলিমিনারি কনসেপ্ট বুঝবো, খুব ডিটেলে রেজোনেন্সে ঢোকা যাবে না, কারণ এটা এই ক্লাসে অত ডিটেলে জানতেও চাইবে না। তোকে রেজোনেন্সটা মেন কোথায় লাগবে, রেজোনেন্সটা মেন লাগবে আমার জিওসি, মানে পরের বছর কেন বলছি, পরের সেমিস্টার জেনারেল অর্গানিক কেমিস্ট্রি। তো এটা সাম বেসিক প্রিন্সিপালস অফ অর্গানিক কেমিস্ট্রি এরকম চ্যাপ্টারের নাম আমরা ছোট করে জিওসি বলি, ঠিক আছে, জেনারেল অর্গানিক কেমিস্ট্রি। সো আমরা রেজোনেন্সের কনসেপ্ট এখানে বুঝবো, ওইখানে ডিটেলে বুঝবো, এখানে আমরা একটা প্রিলিমিনারি ধারণা বুঝি। তো রেজোনেন্স বিষয়টা কি? রেজোনেন্স বেসিক্যালি, রেজোনেন্স মানে হচ্ছে ডিলোকালাইজেশন অফ পাই ইলেকট্রনস। কি বললাম? ডিলোকালাইজেশন অফ পাই ইলেকট্রনস। তাহলে পাই বন্ড একটা কোভ্যালেন্ট বন্ড, তাহলে পাই বন্ড কোভ্যালেন্ট বন্ড মানে ওখানে দুটো ইলেকট্রন আছে। ওই দুটো ইলেকট্রন যে দুটো অ্যাটম নিজেদের মধ্যে পাই বন্ড করেছে ওই দুটো অ্যাটমের মধ্যেই, মানে ওই দুটো অ্যাটমের নিউক্লিয়াসের অধীনে থাকার কথা, তাহলে ওইখানে লোকালাইজড হয়ে বসে থাকার কথা। কিন্তু রেজোনেন্সে কি হচ্ছে, ওই পাই ইলেকট্রন ডেনসিটিটা ওই দুটো নিউক্লিয়াসের অধীনে এক জায়গায় চুপ করে থাকছে না, টোটাল সিস্টেম জুড়ে নড়ে চড়ে বেড়াচ্ছে। তার জন্য বলছি এক জায়গায় লোকালাইজড নয়, ডিলোকালাইজড, দ্যাট ইজ ডিলোকালাইজেশন অফ পাই ইলেকট্রনস। তো ডিলোকালাইজেশন হতে গেলে আমার একটা জিনিস লাগবে, সেটাকে আমরা বলবো কনজুগেশন। ভালো করে শুনে রাখ নামটা, কনজুগেশন। কনজুগেশন নামটা শুনে এরকম মনে হচ্ছে, হোয়াট ইজ কনজুগেশন? কনজুগেশন মানে হচ্ছে আমরা বুঝবো অল্টারনেটিভ সিঙ্গেল বন্ড ডবল বন্ড, সিঙ্গেল বন্ড ডবল বন্ড, সিঙ্গেল বন্ড ডবল বন্ড, সিঙ্গেল বন্ড ডবল বন্ড, এরকম সিস্টেমকে আমরা বলবো কনজুগেশন। এরকম অল্টারনেটিভ সিঙ্গেল বন্ড ডবল বন্ড যদি থাকে, দ্যাট মিন্স কনজুগেশন থাকে, তবেই কিন্তু রেজোনেন্স হতে পারবে। অল্টারনেটিভ সিঙ্গেল বন্ড ডবল বন্ড না থাকলে কিন্তু রেজোনেন্স হবে না। ধর কার্বন ডবল বন্ড কার্বন আছে, তারপরে পরপর দুটো কার্বনের সিঙ্গেল বন্ড, আবার কার্বনের এরপরে ডবল বন্ড, এটা কিন্তু রেজোনেন্সে ইনভলভ হবে না, কারণ ডবল বন্ড সিঙ্গেল বন্ডের আবার তো সিঙ্গেল বন্ড, তাহলে পাই বন্ডটা এই পাই ইলেকট্রন ডেনসিটিটা যাবে কোথায়? তাহলে এই টাইপের যে বন্ড রয়েছে, এই টাইপের যে পাই বন্ড, এই টাইপের পাই বন্ড হচ্ছে আমার আইসোলেটেড পাই বন্ড, ঠিক আছে, এগুলো হচ্ছে আইসোলেটেড পাই বন্ড। কিন্তু যদি সিস্টেমটা এরকম হতো কার্বন ডবল বন্ড সিঙ্গেল বন্ড, ডবল বন্ড সিঙ্গেল বন্ড, ডবল বন্ড এন্ড সো অন যাচ্ছে, তাহলে ডবল বন্ড সিঙ্গেল বন্ড, ডবল বন্ড সিঙ্গেল বন্ড, এই পাই বন্ডটা কিন্তু আইসোলেটেড নয়, এটাকে বলবো এই পাই বন্ডটা কনজুগেশনে আছে। এবং পাই বন্ডটা ওই দুটো অ্যাটমের মধ্যে, তাহলে দেখ এই কার্বন দুটো কনজুগেশনে কি, এই কার্বন দুটো পাই বন্ডটা করেছে, তো এই কার্বন দুটো পাই বন্ডটা করেছে, একটা সিগমা একটা পাই আমরা জানি, তাহলে এই কার্বন দুটো নিউক্লিয়াসের অধীনে এই পাই বন্ডটা থাকবে না, এই পাই বন্ডটা টোটাল সিস্টেম জুড়ে নড়াচড়া করবে, নড়ে চড়ে বেড়াবে, দ্যাট মিন্স ডিলোকালাইজড। তাহলে ডিলোকালাইজেশন অফ পাই ইলেকট্রনস ইজ ইওর রেজোনেন্স, সোজা হিসাব যদি আমি বলি। আর ডিলোকালাইজেশন হতে গেলে আমার কনজুগেশন লাগবে, অল্টারনেটিভ সিগমা বন্ড সিঙ্গেল বন্ড পাই বন্ড, মানে সিঙ্গেল বন্ড ডবল বন্ড সিঙ্গেল বন্ড ডবল বন্ড, এরকম সিস্টেম আমার লাগবে। বিষয়টাকে আমি বেনজিন দিয়ে বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে, বেনজিনের রেজোনেন্সটা ইম্পর্টেন্ট, বেনজিনটা একটা বেঞ্চমার্ক কম্পাউন্ড ধরে আমরা চলি, তাহলে বেনজিনের রেজোনেন্সটা আমরা বোঝার চেষ্টা করি। বেশ, বেনজিন আমরা দেখে অভ্যস্ত এরকম, বেনজিনকে আমরা দেখে অভ্যস্ত এরকম, এরকম আমরা বেনজিনকে দেখে অভ্যস্ত। দিস ইজ ইয়োর বেনজিন রিং। বেনজিন রিং মানে হচ্ছে C6H6, কারণ এই পজিশনগুলোতে একটা করে হাইড্রোজেন আছে, কারণ কার্বনে তো টেট্রাভ্যালেন্সি ফিল আপ করতে হবে, তাহলে প্রতিটা কার্বনের টেট্রাভ্যালেন্সি ফিল আপ করতে হলে এখানে এটা আছে, তাহলে বেনজিন ইজ ইয়োর C6H6। তাহলে C6H6 কে আমরা একটু অরবিটাল পিকচারটা একটু C6H6 এ ড্র করার চেষ্টা করি। তাই এরকম করে যদি ভাবি একটা বইয়ের মতো আছে, তাহলে তুই একটা বইকে আমরা যদি দেখি না, বইকে যদি এরকম করে প্লেনে আছে, যদি এরকম করে ভাবি, যদি এই বইটা দেখিস, তাহলে বইয়ের এই যে বাইন্ডিং এর জায়গাটা বোল্ড আছে, তো তাহলে বইটাকে এরকম করে প্ল্যানার ভাবে দেখছি, বইটাকে এরকম চোখের সামনে থেকে এভাবে দেখছি বইটাকে। আমার চোখের লেন্থ আর বইয়ের লেন্থটা দেখ, তুই যেভাবে আমি বইটা রেখেছি, তাহলে তোর চোখটা এখান থেকে বইটাকে দেখছে, তাহলে বেনজিন রিংটাকেও আমরা ঠিক সেইভাবে দেখার চেষ্টা করছি। তাহলে বেনজিন রিং এর এইটা বইয়ের এই জায়গাটা যদি হয়, তাহলে এইখানটা সিগমা ডেনসিটিটাকে তুই একটু বোল্ড আকারে দেখছিস, তাহলে বেনজিনটাকে যে আমি টেবিলের প্লেনে ফেলে রেখেছি সেটা একটু বোঝানোর জন্য আমি এইটাকে এরকম করে বোল্ড আকারে দেখছি, এবং এই বরাবর যেভাবে আমি তোকে বইটা দেখালাম ঠিক সেই বরাবর বেনজিনকে আমরা দেখার চেষ্টা করছি, এরকম ভাব, ঠিক আছে। মানে ধর এটা টেবিলটা তোর, ঠিক আছে, এটা হচ্ছে এই টেবিলের উপরের জায়গাটা যেটার উপর তুই কিছু রাখিস, তাহলে টেবিলের প্লেনে বেনজিন রিংটা রয়েছে। এবার কি বেনজিন রিং এর ক্ষেত্রে কি হয়, এই পজিশনগুলোতে পাই বন্ড থাকে, এবং আগের দিন আমরা কি দেখলাম, আগের দিন যখন C ডবল বন্ড C করেছিলাম, আগের দিন C ডবল বন্ড C তে কার্বন আর কার্বনের sp2টা করেছিল, তাহলে কার্বন এই যে কার্বন যে প্লেনে সিঙ্গেল বন্ডটা করেছে সেই প্লেনটার রেসপেক্টে এরকম করে তো মানে সেই প্লেনটার রেসপেক্টে পারপেন্ডিকুলার বা পি অরবিটালটা আছে, এবং তারা একে অপরকে প্যারালালি পাই বলে এরকম করে বন্ডটা করে। এবং এটাকে যদি আমি ইলেকট্রন ডেনসিটিটা এটা ড্র করার চেষ্টা করি, এটা ইলেকট্রন ডেনসিটি আমি যদি ড্র করার চেষ্টা করি, কার্বনের সাথে কার্বনের তো বন্ড আছে,
কার্বনের সাথে কার্বনের সিঙ্গেল বন্ড আছে, পাই বন্ডের ইলেকট্রন ডেনসিটি উপরে এবং নিচে, তাহলে পাই বন্ডের ইলেকট্রন ডেনসিটিটা কি রকম, এর উপরে এরকম করে একটা পাই ইলেকট্রন ডেনসিটি এবং এই প্লেনটার নিচে এরকম করে একটা পাই ইলেকট্রন ডেনসিটি। তো এরকম করে পাই ইলেকট্রন ডেনসিটিটা উপরে নিচে আছে। তাহলে বেনজিনের ক্ষেত্রেও যদি বেনজিনকে এরকম রেজোনেন্স করতে, মানে বেনজিনের ক্ষেত্রে তো অল্টারনেটিভলি সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, তাহলে বেনজিনের ক্ষেত্রে প্রতিটা কার্বনই তুই যদি বেনজিনের দিকে তাকাস, আমি আগের দিন কি শিখলাম sp2 হাইব্রিডাইজ কি করে হবে, যদি একদিকে সিঙ্গেল বন্ড বাকিগুলো ডাবল বন্ড হয়, তাহলে দেখ কার্বনের যদি দেখিস এই কার্বনটা দেখ, এই কার্বনটার একদিকে ডবল বন্ড বাকিগুলো সিঙ্গেল, এবং এইরকম করে কিন্তু প্রতিটা কার্বনকেই তুই যদি দেখিস একদিকে সিঙ্গেল বাকিগুলো ডবল। এখানে কার্বনের যদি কথা বলি এইদিকে ডবল এইদিকে সিঙ্গেল এদিকে সিঙ্গেল, তাহলে একদিকে ডবল বাকি দুটো সিঙ্গেল। তো এরকম যদি দেখি অল কার্বন বেনজিন রিং এ কি, অল কার্বন বেনজিন রিং এ হচ্ছে sp2 হাইব্রিডাইজড। sp2 হাইব্রিডাইজড মানে তিনটে p অরবিটালের মধ্যে একটা p অরবিটালকে রেজোনেন্সে টেক পার্ট, তিনটে p অরবিটালের মধ্যে দুটো p অরবিটালকে রেজোনেন্সে টেক পার্ট করিয়েছে। একটা p অরবিটাল পিওর অবস্থায় আছে এবং তাতে একটা সিঙ্গলি ফিল্ড ইলেকট্রন পড়ে রয়েছে। তাহলে বেনজিন রিং এর ক্ষেত্রে p অরবিটালটা কি, এটা যদি প্লেন হয় সেই প্লেনের রেসপেক্টে পারপেন্ডিকুলারলি এইভাবে p অরবিটালটা রয়েছে বেনজিন রিং এর ক্ষেত্রে। এরকম করে বেনজিন রিং এর p অরবিটাল গুলো বসে রয়েছে, ঠিক আছে। এই পিকচারটাকে আমি একবার কপি করব, একটু ওয়েট কর। এখানে যেটা বললাম সেটাকে আমি মুছে দিচ্ছি, আর রেখে কোনো মানে নেই, দেখেই নিলি, এটাকে মুছে দিই। ও রাবারটাই তো সিলেক্ট আছে, দূর। এই হচ্ছে ব্যাপার, এটাকে আমি একটা কপি পেস্ট করে নিয়ে এদিকে নিচে নামাই, ক্লোন। এটা কপি পেস্ট করে নিলাম, এই দিকেটা আমি পরে আসছি, আগে এই দিকেটা দেখ। তাহলে বেনজিনের রেজোনেন্স হতে গেলে বললাম পাই বন্ডের ডিলোকালাইজেশন হয়, তাই তো। তাহলে পাই বন্ডটা একটা সিঙ্গেল জায়গাতে প্লেস থাকবে না, পাই বন্ডের ডিলোকালাইজেশন হবে। তাহলে বেনজিনেতে ডবল বন্ড সিঙ্গেল বন্ড ডবল বন্ড সিঙ্গেল বন্ড ডবল বন্ড, এই হচ্ছে ব্যাপার। তাহলে যেই কনজুগেশন পাবে, ব্যাপারটা কি হচ্ছে দেখাচ্ছি, কনজুগেশন পেলে কি হয়, পাই বন্ড গুলো এক জায়গায় লোকালাইজ থাকে না, পাই বন্ড গুলো নড়াচড়া করে। এখান থেকে পাই বন্ড খুলে যেখানে পাই বন্ড নেই সেখানে পাই বন্ড করার চেষ্টা করবে, এরকম হবে। এই পাই বন্ডটা খুলে এখানে, এই পাই বন্ডটা খুলে উপরেরটায়, এই পাই বন্ডটা খুলে এখানে। রেজোনেন্সের আরেকটা রেজোনেটিং স্ট্রাকচার যখন দেখাবো, মানে পাই বন্ড গুলো যখন জাস্ট ডিলোকালাইজ পিকচার দেখাচ্ছি, তখন মোট মলিকুলার স্ট্রাকচারটা চেঞ্জ হচ্ছে না। দেখ অ্যাটমগুলোর পজিশন চেঞ্জ হচ্ছে, অ্যাটমগুলোর পজিশন চেঞ্জ হচ্ছে না, দ্যাট মিন্স সিগমা বন্ড ব্রেক হচ্ছে না। তাহলে অ্যাটমের পজিশন তখনই চেঞ্জ হবে যখন সিগমা বন্ড ব্রেক করবে। সিগমা বন্ড যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ অ্যাটমের রিলেটিভ পজিশন কখনোই চেঞ্জ হবে না। তাহলে শুধু পাই বন্ডের পজিশন চেঞ্জ হয়েছে, তাহলে ওভারঅল মলিকুলার স্ট্রাকচারটা একই, শুধু পাই বন্ডটা অল্টারনেটিভ পজিশনগুলোতে চলে এসেছে। আমি যদি কার্বনের নাম্বারিং করি 1 2 3 4 5 6, এখানে যদি বলি 1 2 3 4 5 6, তাহলে তুই দেখ একবার 1 2 3 4 5 6 এ পাই বন্ড আছে। কোথায় কোথায় পাই বন্ড আছে, 1 2 3 4 আর 5 6 এর মধ্যে পাই বন্ড আছে। এই পিকচারে কি হয়েছে পাই বন্ডটা, 2 3 4 5 আর 6 1 এর মধ্যে। তাহলে এখানে যে যে কার্বন দুটোর মধ্যে পাই বন্ড আছে, এখানে ঠিক তার অল্টারনেটিভ পজিশনগুলোতে পাই বন্ড আছে। এই যে কনজুগেশন থাকলে পাই বন্ডগুলো এক জায়গায় লোকালাইজ নয়, টোটাল সিস্টেম জুড়ে নড়ে চড়ে বেড়াচ্ছে। এবার এটাও এখানে ফিক্স নয় কিন্তু, এটাও আবার এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে, মানে ওই স্ট্রাকচারে ব্যাক করবে। ওই স্ট্রাকচারটা এই স্ট্রাকচারে, এই স্ট্রাকচার ওই স্ট্রাকচারে কন্টিনিউয়াসলি ব্যাক ফোর্থ হচ্ছে, কিন্তু এটা রিয়েল ঘটনা নয়। কথাটা আমার বেসিক্যালি বলা ভুল হলো, তোর মনে হবে যে এই স্ট্রাকচার থেকে এই স্ট্রাকচার, এই স্ট্রাকচার থেকে এই স্ট্রাকচারটা কন্টিনিউয়াসলি নিজেদের মধ্যে ফ্লিপ করছে, ঘটনাটা সেরকম নয়। এই রেজোনেন্স স্ট্রাকচারগুলো সম্পূর্ণ ইমাজিনারি, সেসব কথাবার্তায় আমি আসছি, কিন্তু এই দুটো স্ট্রাকচারের দিকে ভালো করে তাকা। এটাকেই আমি তার অরবিটাল পিকচার দিয়ে আমি এক্সপ্লেন করার চেষ্টা করছি, ঠিক আছে। এই স্ট্রাকচার দুটো রেজোনেন্স দেখাতে চাইলে, মানে শুধুমাত্র পাই বন্ডের ডিলোকালাইজেশন দেখালে আমরা এরকম ডবল হেডের একটা অ্যারো দিয়ে এরকম করে দেখাই রেজোনেটিং স্ট্রাকচার দেখানোর ক্ষেত্রে। এক্ষেত্রে আমি যদি কার্বনের নাম্বারিংটা করি, এটা 1 নম্বর কার্বন, 2 নাম্বার, 3 নাম্বার, 4 5 6, এবং এখানেও 1 2 3 4 5 6 যদি হয়, প্রথমটাতে 1 2 এর মধ্যে পাই বন্ড আছে। পাই বন্ড দেখানোর ক্ষেত্রে আমরা কিভাবে দেখিয়ে দিই, এইভাবে 1 2 এর মধ্যে পাই বন্ড আছে, তারপরে 3 4 এর মধ্যে পাই বন্ড আছে, এবং 5 6 এর মধ্যে পাই বন্ড আছে। তাহলে এই পি অরবিটাল গুলোকে প্যারালালি পাচ্ছে এবং তারা একে অপরের সাথে ওভারল্যাপ করে রেখেছে, ঠিক আছে। বক্সিং এর রিং এর মতো লাগছে দেখতে। পরের স্ট্রাকচারে কি হচ্ছে, এই যে 1 আর 2 এর মধ্যে পাই বন্ড আছে, এই পাই বন্ডের যে ইলেকট্রন ডেনসিটিটা ব্রেক করে এখানে আসছে,
কি করছে, এদের দুজনের মধ্যে যে পাই ইলেকট্রন ডেনসিটি আছে খুলে এখানে বন্ড করছে, এই পাই ইলেকট্রন ডেনসিটিটা খুলে এখানে বন্ড করার চেষ্টা করছে, আর এই পাই ইলেকট্রন ডেনসিটিটা খুলে এখানে বন্ড করছে। তো এরকম করে পাই ইলেকট্রন ডেনসিটিটা সরে চলে যাচ্ছে। তো তার ফলে নতুন যে পাই ইলেকট্রন ডেনসিটিটা তোর এলো, সেই পাইটা 1 আর 2 এর মধ্যে বন্ড ব্রেক করলো। তো 1 আর 2 এর মধ্যে বন্ড ব্রেক করে এখন 2 আর 3 এর মধ্যে বন্ড তৈরি হলো, কারণ 1 আর 2 এর মধ্যে বন্ড ব্রেক করেছে। এখানে আবার কি হচ্ছে, 4 আর 5 এর মধ্যে নতুন বন্ড তৈরি হলো, কারণ 3 আর 4 এর মধ্যে বন্ড ব্রেক হয়েছে। আর 1 আর 6 এর মধ্যে নতুন বন্ড তৈরি হলো, কারণ 5 আর 6 এর মধ্যে বন্ডটা ব্রেক করেছে। এই হচ্ছে ব্যাপার। সেম ওয়েতে আবার এই যে তোর এই যে 1 আর 6 এর মধ্যে যে বন্ডটা আছে এইটা খুলে আবার এখানে বন্ড করবে, 2 আর 3 এ বন্ড ব্রেক করে আবার এখানে, আবার এটা বন্ড ব্রেক করে এখানে, মানে ইনিশিয়াল স্ট্রাকচার যেটা রয়েছে সেটাই আবার ব্যাক করে গেল। তুই এরকম ভাবতে পারিস, ঠিক আছে? এই হচ্ছে ঘটনা। তাহলে এই দুটো একে অপরের মধ্যে ব্যাক এন্ড ফোর্থ এরকম ভাবিস না ব্যাপারটা, মানে আপাতত এরকম দেখে মনে হচ্ছে যে এটাই চেঞ্জ হচ্ছে। তাহলে এই হচ্ছে বেনজিনের দুটো রেজোনেটিং স্ট্রাকচার। মানে পাই বন্ড কখনোই একটা যদি কনজুগেশন পায়, পাই বন্ড যদি কনজুগেশন পায়, তাহলে 1 আর 2, 3 আর 4 আর 5 আর 6 এর মধ্যে পাই বন্ডটা ওখানে বন্ড করে ফিক্স থাকবে না, ও এখানেও বন্ড করবে আবার উল্টোটাও বন্ড করবে, মানে টোটাল স্ট্রাকচারটা জুড়ে পাই ইলেকট্রন ডেনসিটিটা ঘুরে বেড়াবে। এবার এটার যদি ওভারঅল রেজোনেন্স হাইব্রিডের কথা বলি, এই দুটোকে আমি বলবো বেনজিনের রেজোনেটিং স্ট্রাকচার। এই দুজন মিলে ওভারঅল যেটা তৈরি করবে সেটা হচ্ছে বেনজিনের রেজোনেন্স হাইব্রিড। এই রেজোনেন্স হাইব্রিডে যেটা হবে সেটা সাধারণত তুই দেখে অভ্যস্ত এরকম গোল, আমি রেজোনেন্স হাইব্রিডটা কোনো ড্র করিনি, এখানে ড্র করব। এই অরবিটাল পিকচারটা বোঝার চেষ্টা কর। এই অরবিটাল পিকচারে যেটা হচ্ছে এই রেজোনেন্স স্ট্রাকচার দুটো, তাহলে কথাটা ভালো করে বোঝ যেটা বলছি। তাহলে এই যে পাই বন্ডগুলো ডিলোকালাইজড হচ্ছে, যে ডিলোকালাইজড হয়ে যে আলাদা আলাদা যে স্ট্রাকচারগুলো আমরা পাবো, সেই ইন্ডিভিজুয়াল এক একটা স্ট্রাকচারকে আমি বলছি রেজোনেন্স স্ট্রাকচার বা ক্যানোনিক্যাল স্ট্রাকচার। ওভারঅল মলিকিউলটা এটার মতনও থাকে না, এটার মতনও থাকে না। যদি এটাকে আমি 1 নম্বর বলি আর এটাকে আমি যদি 2 নম্বর বলি, অরিজিনাল যে মলিকিউলটা সেটা 1 নম্বরের মতো বা 2 নম্বরের মতো নয়। ওভারঅল মলিকিউলটাকে 1 নম্বর দিয়ে এক্সপ্লেন করা যাবে না, 2 নম্বর দিয়ে এক্সপ্লেন করা যাবে না। এদের দুজনের মাঝামাঝি কোনো এক জায়গাতে অরিজিনাল ইমেজটা বা অরিজিনাল স্ট্রাকচারটা বা মলিকিউলটা এক্সিস্ট করে। 1 নম্বর এবং 2 নম্বর এই দুটো স্ট্রাকচার পুরোপুরি ইমেজিনারি। প্রথম কথা, পুরোপুরি ইমেজিনারি, এটা থিওরিটিক্যাল ব্যাপার স্যাপার। নেচারে এরকম করে বেনজিন রিং এর যদি কথা বলি, উপরের ছবিটাও তুই দেখিস, এই যে এই দিকের বাঁ দিকের স্ট্রাকচারটা বা ডান দিকের স্ট্রাকচারটা, এই দুটোর মধ্যে কোনোটার মতনই বেনজিন কিন্তু এক্সিস্ট করে না। তাতেও আমরা এইভাবে কিন্তু বেনজিন লিখি রিঅ্যাকশন করার সময়, আমরা ধরে নিই যে দুটোর মধ্যে একটা রেজোনেটিং স্ট্রাকচারকে ধরে আমরা চলি। তাহলে বেনজিনের এটাও রেজোনেটিং স্ট্রাকচার, এটা পাই বন্ডের ডিলোকালাইজেশন হবে, কনজুগেশন আছে বলে এটাতে যেতে পারে, আবার এই পাই বন্ডের ডিলোকালাইজেশন হয়ে এখানে যেতে পারে। তাহলে এই দুটো স্ট্রাকচার ইমেজিনারি। ওভারঅল বেনজিনের প্রপার্টিকে এক্সপ্লেন করার জন্য ওভারঅল বেনজিনের প্রপার্টিকে এক্সপ্লেন করার জন্য না এদিকে স্ট্রাকচারটা সাফিসিয়েন্ট, না 1 নম্বর সাফিসিয়েন্ট, না 2 নম্বর সাফিসিয়েন্ট, কেউই সাফিসিয়েন্ট নয়। বেনজিন এদের মাঝামাঝি কিছু একটা জায়গাতে আছে। তাহলে এই যে দুটো ইন্ডিভিজুয়াল স্ট্রাকচার যেটা দিয়ে আমরা বেনজিনের স্ট্রাকচারটাকে বোঝার চেষ্টা করছি সেটাকে আমি কি বলি, বেনজিনের দুটো রেজোনেটিং স্ট্রাকচার। আর এদের মাঝামাঝি অরিজিনালটা হচ্ছে এদের মাঝামাঝি কিছু একটা, মাঝামাঝি ইন দ্য সেন্স এরা হাইব্রিড হয়ে কিছু একটা স্ট্রাকচার তৈরি করবে, ওটাকে আমি বলবো ওর রেজোনেন্স হাইব্রিড। তাহলে ইন্ডিভিজুয়াল রেজোনেটিং স্ট্রাকচার কিন্তু বেনজিনকে এক্সপ্লেন করতে, ইন্ডিভিজুয়াল রেজোনেটিং স্ট্রাকচারের মতো কিন্তু বেনজিন নেচারে এক্সিস্ট করে না। এই স্ট্রাকচার দুটো কিন্তু পুরোপুরি ইমাজিনারি। আদতে বেনজিনটা কিন্তু এই স্ট্রাকচার দুটোর হাইব্রিড আকারে থাকে। স্ট্রাকচার দুটো অরবিটাল পিকচার যদি বলি, দুটো জায়গাতে মানে 3টে জায়গাতে পাই বন্ড আছে, পরক্ষণে অন্য 3টে জায়গাতে পাই বন্ড আছে, না এটাতে এক্সিস্ট করে বেনজিন, না এটাতে এক্সিস্ট করে বেনজিন, এদের মাঝামাঝি কোনো এক জায়গাতে এক্সিস্ট করে। তাহলে বেনজিনকে তুই যদি এদের মাঝামাঝি কোনো এক জায়গাতে এক্সিস্ট করে এরকম তুই যদি ভাবিস, তাহলে বিষয়টা কিরকম দেখতে লাগবে। এদের রেজোনেন্স হাইব্রিড এরকম ইকুইভ্যালেন্ট টু সাইন দিতে হয়। তাহলে এদের রেজোনেন্স হাইব্রিডে যে জিনিসটা হবে বেনজিন রিং, এই বেনজিন রিং এখান থেকে সামনে থেকে দেখছি আমরা এটাকে। তাহলে তুই যেটা দেখবি, তাহলে যেটা দেখতে পাবি এখানটায় দাঁড়া, তাহলে ইলেকট্রন ডেনসিটিতে কোনো দুটো কার্বনের মধ্যে পাই বন্ডটা ফিক্স নয়। তাহলে পাই ইলেকট্রন ডেনসিটি টোটালটা জুড়ে ঘুরছে বেনজিনের ক্ষেত্রে। তা তুই যেটা দেখতে পাবি বেনজিনের ক্ষেত্রে
বেনজিনের ওপরে একটা পাই ইলেকট্রন ডেনসিটি এরকম করে, এগুলো অর্গানিকে আবার আছে, ভালো করে পড়তে হবে। তাহলে বেনজিনের ওপরে একটা পাই ইলেকট্রন ডেনসিটি সব কটা কার্বনের মধ্যে, এবং সেম ওয়েতে বেনজিনের নিচেও একটা পাই ইলেকট্রন ডেনসিটি আছে। লেটসে আমি ড্র করার চেষ্টা করছি যে বেনজিনের নিচ থেকে আমরা ওটা দেখতে পাচ্ছি না, তাই এরকম অর্ধচন্দ্রের মতো বিষয়টাকে আমি ড্র করলাম, ঠিক আছে। তাহলে বেনজিনের উপরেও পাই ইলেকট্রন ডেনসিটি, বেনজিনের নিচেও একটা পাই ইলেকট্রন ডেনসিটি আছে। তাহলে বেনজিনের উপরে একটা রিং ইলেকট্রন ডেনসিটি, নিচে একটা রিং ইলেকট্রন ডেনসিটি। কেন কি, কেন ব্যাপারটা হচ্ছে, এবার আমি যদি এইভাবে ভদ্র মানুষের মতো এখানে যদি ড্র করি, তাহলে দেখ তুই কি বলতে পারবি, তুই কি এই কথাটা বলতে পারবি যে বেনজিনের মধ্যে 1 আর 2 3 4 আর 5 6 এখানেই পাই বন্ডটা লোকালাইজড না, পরের স্ট্রাকচারে দেখা যাচ্ছে 3 মানে অল্টারনেটিভ পজিশনগুলোতে পাই বন্ড, তাহলে না 1 এর মতো এক্সিস্ট করে না 2 এর মতো এক্সিস্ট করে, বেনজিন এদের মাঝামাঝি কোনো এক জায়গাতে এক্সিস্ট করে হাইব্রিড আকারে। তাহলে হাইব্রিড আকারে এক্সিস্ট করলে 1 আর 2 এর মধ্যে পাই বন্ডটা স্ট্রাকচারে আছে, পরের স্ট্রাকচারে 1 আর 2 এর মধ্যে এই পাই বন্ডটা নেই, তাহলে আছে আবার নেই। তাহলে এই দুটোকে তুই যদি মিক্স করিস তাহলে আছে এবং নেই এর মাঝামাঝি, আছে এবং নেই এর মাঝামাঝি মানে প্রতিটাতে এরকম করে ডট 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 করে বন্ড আছে, যে বন্ডটা এক ডবল বন্ড আর সিঙ্গেল বন্ডের মাঝামাঝি তুই বলতে পারিস। ডট 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 মানে এই বন্ডটা ডবল বন্ড আর এই বন্ডটা ডবল বন্ড আর সিঙ্গেল বন্ডের মাঝামাঝি আছে, তুই ডবল বন্ড আর সিঙ্গেল বন্ডের মাঝামাঝি তুই এরকম ভাবতে পারিস। ডট 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 দিলাম, এটাকেই আমরা আদতে কিভাবে লিখে দিই, এটাকেই আমরা লিখি আসলে এরকম করে বেনজিন রিংটা আমরা ড্র করি। বেনজিন ছোটবেলায় যেমন লিখতি বেনজিন রিং ড্র করতি, তুই মাঝখানে এরকম গোল করে দিতি, মাঝখানে এরকম গোল করে দিতাম। মানেটা হচ্ছে যে পাই বন্ডটা আমরা যেটা লিখছি 1 আর 2 এর মধ্যে আছে, ওই পাই বন্ডটা আসলে কিন্তু 1 আর 2 এর মধ্যে নেই, 1 আর 2 এর মধ্যে আছে এবং 1 আর 2 এর মধ্যে নেই, এই দুটো ঘটনার মাঝামাঝি কিছু একটা সিচুয়েশন, ঠিক আছে। এই দুটো ঘটনার মাঝামাঝি কিছু একটা সিচুয়েশন, এটাকেই আমরা বলছি রেজোনেন্স। এবং 1 আর 2 এই দুটো স্ট্রাকচার কিন্তু ইমাজিনারি, আমরা এরকম ভাবলে হবে না 1 থেকে 2 2 থেকে 1 কন্টিনিউয়াসলি ব্যাক এন্ড ফোর্থ হচ্ছে, এরকম নয়, ঠিক আছে। এই দুটো বেনজিনের যে অরিজিনাল পিকচার, সেই পিকচারটাকে 1 বা 2 কেউ ইন্ডিভিজুয়ালি এক্সপ্লেন করতে পারে না। বেনজিন এই 1 বা 2 স্ট্রাকচারের মাঝামাঝি কোনো এক জায়গাতে আছে, মানে এদের হাইব্রিড আকারে আছে, যেটা দেখা যাচ্ছে এদের দুজনের হাইব্রিড মানে কি 1 আর 2 এর মধ্যে পাই বন্ড আছে এবং 1 আর 2 এর মধ্যে পাই বন্ড নেই, তাহলে এদের মাঝামাঝি জিনিসটা কি দেয়ার টাইপের। দেখ ডট 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 দিয়েছি, তুই ডবল সিঙ্গেল বন্ড হলে এরকম লিখিস, ডবল বন্ড হলে এরকম লিখিস, আর সিঙ্গেল বন্ড আর ডবল বন্ডের মাঝামাঝি হলে এরকম দাগ 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 দিয়ে লিখলাম, ব্যাপারটা সেরকমই। এবার বেনজিনে যদি এই ঘটনাটা না হতো, তাহলে কিন্তু বেনজিনের 2 ধরনের বন্ড লেন্থ পাওয়ার কথা, 3 জায়গায় পেতাম কার্বন কার্বন ডবল বন্ড আর 3 জায়গায় পেতাম কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। কিন্তু ঘটনাচক্রে বেনজিনে আমরা কিন্তু এক ধরনেরই বন্ড লেন্থ পাই এবং সেই বন্ড লেন্থটা হচ্ছে 1.39 অ্যামস্ট্রং। সেই বন্ড লেন্থটা কত? 1.39 অ্যামস্ট্রং। একটু আগেই লিখিয়েছি বেনজিনে কিন্তু সিঙ্গেল বন্ড লেন্থ হচ্ছে বেনজিন নয়, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড লেন্থ হচ্ছে কিন্তু 1.54 অ্যামস্ট্রং। কার্বন কার্বন সিঙ্গেল বন্ড লেন্থ হচ্ছে 1.54 অ্যামস্ট্রং, আর কার্বন কার্বন ডবল বন্ড লেন্থ হচ্ছে 1.34 অ্যামস্ট্রং। তাহলে আদতে বেনজিনে আমাদের সিঙ্গেল বন্ড এবং ডবল বন্ড 2 ধরনেরই বন্ড লেন্থ পাওয়ার কথা। যদি এটা ঠিক হতো, এটাতে যদি বেনজিন পাই বন্ডটা ফিক্স থাকতো, পাই বন্ডটা ফিক্স নেই, গোটা সিস্টেম জুড়ে ঘুরে বেড়াচ্ছে, তাহলে বেনজিনে যেটা দেখা যায়, বেনজিনের সবকটা বন্ডই একই লেন্থ। বেনজিনে যে 6টা কার্বন কার্বন বন্ড আছে প্রতিটাই একই লেন্থ এবং প্রত্যেকেরই লেন্থ আছে 1.39 অ্যামস্ট্রং, যেটা ডবল বন্ড আর ট্রিপল বন্ডের মাঝামাঝি। এক্স্যাক্টলি মাঝামাঝি নয়, তাহলে ওটা দুজনের মাঝামাঝি একটা সিচুয়েশন। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি তাহলে বেনজিনে কিন্তু কোনো বন্ডটাই সিঙ্গেল বা ডবল বন্ড নয়। এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে আমরা বলি রেজোনেন্স। এই বেনজিন আদতে যে পিকচারটা, এটা হচ্ছে রেজোনেন্স হাইব্রিড। ইন্ডিভিজুয়াল যে স্ট্রাকচার গুলোকে ধরে নিয়ে আমরা বেনজিনকে এক্সপ্লেন করার চেষ্টা করি, সেগুলো হচ্ছে এক একটা রেজোনেটিং স্ট্রাকচার বা ক্যানোনিক্যাল স্ট্রাকচার। আর রেজোনেন্স হতে গেলে আমার কি লাগবে? কনজুগেশন। আমি দু একটা সিম্পল রেজোনেন্স এর পরের বছর যখন আমাদের কি বলবো অর্গানিকে লাগবে, সেই হিসাবে আমি 2-4টা রেজোনেন্সের এক্সপ্লেনেশন দেখাই। ধর এই কার্বনের পজিটিভ চার্জ, বাকি যে ভ্যালেন্সি গুলো কার্বনের টেট্রা ভ্যালেন্সি, সেগুলো হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে নিস, ঠিক আছে। এখানে 2 লিখেছি মানে এখানে CH2 আছে, এখানে 3টে বন্ড হয়েছে মানে এখানে CH, এখানে 3টে বন্ড মানে CH, এখানে 2 আগে 3 CH, এখানে CH2, এরকম সিচুয়েশন, ঠিক আছে। তাহলে পজিটিভ চার্জ, সিঙ্গেল বন্ড ডবল বন্ড, সিঙ্গেল বন্ড ডবল বন্ড, তাহলে পাই বন্ডটা খুলে এখানে আসবে, এই পাই বন্ডটা খুলে এখানে যাবে। তাহলে এর পরের যে রেজোনেটিং স্ট্রাকচার, সেখানে কি হবে? এই দিকেরটা হয়ে যাবে CH2, উল্টো দিকেরটা হয়ে যাবে CH2,
তারপরে ডবল বন্ড, কারণ এই পাই বন্ডটা খুলে এখানে আসছে ডবল বন্ড, কার্বন এই পাই বন্ডটা ব্রেক করেছে, তাহলে সিঙ্গেল বন্ড হয়ে গেল এই পাইটা, তারপরে সিএইচ এখানে এই পাই বন্ডটা এসে ডবল বন্ড করেছে, ডবল বন্ড সিএইচ, ডবল বন্ড সিএইচ, ডবল বন্ড সিএইচ, এখানে সিঙ্গেল বন্ড CH2 প্লাস। তাহলে এই ছিল এই পার্টিকুলার মলিকিউলটার একটা রেজোনেন্স। তাহলে এই দুটো হচ্ছে রেজোনেটিং স্ট্রাকচার, বোঝা গেছে? তাহলে এই যে পাই বন্ডটা খুলে এদিকে গেল, তাহলে তোকে এরকম করে ভাবতে পারি যে কার্বনের সাথে কার্বনের এই পাই বন্ডটা ছিল, এটা এইদিকে খুলেছে, এটা এদিকে খুললে কি রকম তৈরি হবে, এটা এদিকে খুললে কি রকম তৈরি হবে, এটা এদিকে খুললে তৈরি হবে, এইটা এইদিকে খুললে তৈরি হবে কার্বনের মাথায় নেগেটিভ চার্জ আর এই কার্বনের মাথায় পজিটিভ চার্জ। এই নেগেটিভ চার্জটা পার চলে গেছে পরের দিকে, মানে এই কার্বনের মাথায় পজিটিভ চার্জ কেন হলো বোঝা গেছে? বন্ডটা খুলেছে তো। তাহলে যার দিকে বন্ড খুলে যায়, যেমন HF বা HCl যখন লিখতি এইভাবে যখন খুলতি, যার দিক থেকে বন্ড খুলে যাচ্ছে তার মাথা দেখিয়ে দিতি পজিটিভ চার্জ, সেরকম এই কার্বনের দিক থেকে পাই বন্ডটা খুলে যাচ্ছে, তাহলে এই কার্বনের মাথায় কি হবে? পজিটিভ চার্জ। এখানে নতুন পাই বন্ড হচ্ছে, পরক্ষণে এইদিকে পাই বন্ড ব্রেক করে যাচ্ছে, তাহলে এটা সিঙ্গেল বন্ড। এখানে আবার নতুন পাই বন্ড হচ্ছে, তাহলে এখানে আবার নতুন পাই বন্ড হচ্ছে বলে এ ফাঁকায় ফাঁকায় পাই ইলেকট্রন ডেনসিটিটা পাচ্ছে লোকের কাছ থেকে, তাহলে লোকের কাছ থেকে ইলেকট্রন ডেনসিটি পাচ্ছে ফাঁকায় ফাঁকায়, নিজেকে তো কিছুই দিতে হলো না, তাহলে পজিটিভ চার্জটা নিউট্রাল হয়ে যাচ্ছে। আর যদি নিউট্রাল থাকতো লোকের কাছ থেকে ফাঁকায় ফাঁকায় ইলেকট্রন ডেনসিটি পেলে নেগেটিভ হয়ে যেত। এই হচ্ছে সিম্পল হিসাব। তাহলে এরকম স্ট্রাকচার এই যে রেজোনেটিং স্ট্রাকচার। তো সেম ওয়েতে বেনজিনের রেজোনেটিং স্ট্রাকচারটা দেখতেই পাচ্ছিস, বেনজিনের রেজোনেটিং স্ট্রাকচার এটা হচ্ছে রেজোনেন্স হাইব্রিড। আর অরবিটাল পিকচার দেখতে গেলে এরকম টাইপের একটা ইলেকট্রন ডেনসিটি বেনজিনের উপরে নিচে, ঠিক আছে? আচ্ছা ব্যাপার, এই ইকুইভ্যালেন্ট টু সাইনটা আমি এইদিকে দিয়ে দিই, ইকুইভ্যালেন্ট টু এটা হচ্ছে রেজোনেন্স হাইব্রিড, ঠিক আছে? আর ওই দুটো হচ্ছে রেজোনেটিং স্ট্রাকচার। এরকম করে অনেক রেজোনেন্স আমাদের প্র্যাকটিস করতে হবে পরের সেমিস্টারে, পরের বছর নয়, পরের সেমিস্টারে আমাদের এরকম করে অনেক রেজোনেটিং স্ট্রাকচার প্র্যাকটিস করতে হবে। এই বছরও বেশ কিছু করতে হবে। এই বছর বেনজিন রিং এর যে সিস্টেমগুলো না, সেইগুলোকে নিয়ে আলোচনা করতে হচ্ছে না। যেমন ধর ফেনক্সাইড আয়ন, পরের বছর ফেনক্সাইড আয়ন আলোচনা করতে হবে, যে ও নেগেটিভ, এই ও নেগেটিভটা এখানে পড়লো, এই পাই বন্ডটা এখানে ব্রেক করলো, এই যে রেজোনেন্স হচ্ছে, দেখ রেজোনেন্স দেখতে পাচ্ছি, সিঙ্গেল বন্ড নেগেটিভ চার্জ, সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, রেজোনেন্স হবে, কনজুগেশন আছে। তাহলে অক্সিজেন নেগেটিভলি চার্জ ছিল, তাহলে অক্সিজেন নিজের নেগেটিভ চার্জে ডোনেট করে দেয়, মানে যে নিজের ইলেকট্রন ডেনসিটি নিজে থেকে ডোনেট করে, লোন পেয়ার ডোনেট করে, যে নিজে লোন পেয়ার ডোনেট করেছে পজিটিভ চার্জ হয়ে যায় নিউট্রাল থাকলে। অক্সিজেন নিজের নেগেটিভ চার্জটা ডোনেট করে দিয়েছে পুরোপুরি আর একটা পাই বন্ড করার জন্য, তাহলে নেগেটিভ ছিল, নিজের পুরো ইলেকট্রন ডেনসিটি ডোনেট করেছে, যে নিউট্রাল থাকে সে পজিটিভ হয়ে যায়, এক ধাপ পজিটিভের দিকে এগিয়ে যায়। তাহলে যে নেগেটিভ আছে সে এক ধাপ পজিটিভের দিকে এগিয়ে এলো, মানে ডবল বন্ড করলো মানে নিউট্রাল হলো, এই বন্ডটা খুলে এখানে এসেছে, তাহলে এখানে একটা নেগেটিভ চার্জ, ডবল বন্ড। এবার কি হবে? এই নেগেটিভ চার্জটা এখানে পড়েছে, বারবার বলেছে নেগেটিভ চার্জ মানে ওখানে একটা ইলেকট্রন নয়, নেগেটিভ চার্জ মানে ওখানে দুটো ইলেকট্রন আছে, একটা নিজের ইলেকট্রন, একটা লোকের ইলেকট্রন। এই যে নেগেটিভ চার্জটা, এখানে যে দুটো ইলেকট্রন আছে অক্সিজেনের কাছে অরবিটালে, অক্সিজেনের যে অরবিটালে দুটো ইলেকট্রন আছে, সেই দুটো ইলেকট্রন অরবিটালে দুটো ইলেকট্রন আছে, তাহলে সিঙ্গেল নেগেটিভ কেন? এটা আগের ক্লাসেও বলেছি, সিঙ্গেল নেগেটিভ কেন? কারণ একটা ইলেকট্রন অক্সিজেনের নিজের আর একটা ইলেকট্রন লোকের। আসলে এই মলিকিউলটা আসলে ছিল এরকম, এখানে অক্সিজেনের একটা অরবিটালের সাথে হাইড্রোজেনের একটা অরবিটালের বন্ড ছিল, এই অরবিটালে দুটো ইলেকট্রন ছিল। এই অরবিটালটা যখন ব্রেকডাউন করেছে তখন কি হয়েছে? অক্সিজেন এই নিজের এই অরবিটালেই দুটো ইলেকট্রনকে রেখেছে, আর হাইড্রোজেন অভাগা তার 1s অরবিটালটা পুরোপুরি ফাঁকা হয়ে গেছে। তাহলে এই যে নেগেটিভ চার্জ, এই অক্সিজেনের মধ্যে এখন তো একটা নেগেটিভ চার্জ তৈরি হবে, কেন? এই দুটো ইলেকট্রনের মধ্যে একটা তো অক্সিজেনের নিজের আর একটা ইলেকট্রন হাইড্রোজেনের, তাই না? তাই জন্য আমি লিখেছি নেগেটিভ চার্জ। তো নেগেটিভ চার্জ মানে যে অরবিটালে নেগেটিভ চার্জের জন্য ইলেকট্রনটা আছে, সেই অরবিটালে একটা আরেকটা ইলেকট্রন আছে, মানে অরবিটালের ডাবল ফিল্ড। কারণ একটা নিজের অক্সিজেনের একটা নিজের ইলেকট্রন, কোভ্যালেন্ট বন্ডে একটা নিজের ইলেকট্রন ছিল একটা হাইড্রোজেনের, তো একটা নিজের ইলেকট্রন আর একটা হাইড্রোজেনের ইলেকট্রন। সেজন্য আমি দুটো ইলেকট্রন লিখলেও চার্জ কিন্তু আমি কত লিখছি? চার্জ কিন্তু আমি -1ই লিখছি। যাই হোক, এরপরে রেজোনেটিং স্ট্রাকচারটা কি হবে? এরকম ডবল হেডের অ্যারো দিবি। এরপরে রেজোনেটিং স্ট্রাকচার এখানটায় ডাবল বন্ড, এই কার্বনের নেগেটিভ চার্জ এটা এরকম ডাবল বন্ড, এন্ড সো অন চলছে রেজোনেন্স। এই রেজোনেন্স গুলো এই বছর করতে হবে না, এই রেজোনেন্স এক্সেট্রা চলছে। এই রেজোনেন্স গুলো তোকে এই বছর দেবে না, কারণ এগুলো অর্গানিক যখন করবো তখন আসবে। তাহলে এই বছর সব থেকে ইম্পর্টেন্ট যেটা তোর এই বছর মানে এই সেমিস্টারে যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে CO3 2- খুব ইম্পর্টেন্ট, ভালো করে করবি। তাহলে CO3 2- শেপ আমরা অনেক আগেই করেছি। CO3 2- করেছি, তখন দেখেছি একটা ডাবল বন্ডেড অক্সিজেন থাকে, দুটো অক্সিজেন নেগেটিভলি চার্জ থাকে, ঠিক আছে? তাহলে দেখ নেগেটিভ চার্জ, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, রেজোনেন্স কনজুগেশন আছে, রেজোনেন্স করতে পারবে। কি হবে? এই নেগেটিভ চার্জ মানে এখানে তো দুটো ইলেকট্রন, একটু আগেই বোঝালাম। অক্সিজেন নেগেটিভ চার্জ আছে মানে নেগেটিভ চার্জ মানে ওই যে অরবিটালে ইলেকট্রনটা আছে সেই অরবিটালে আসলে দুটো ইলেকট্রন আছে। সেজন্য অনেক বইয়ে দেখবি নেগেটিভ চার্জ লিখে উপরে দুটো ইলেকট্রন ডট ডট দিয়ে লেখা থাকে,
বা মিনিংটা এরকম, বা এরকম করে কোনো একটা মলিকিউল দেওয়া থাকলো এক্স, নেগেটিভ চার্জ লিখে এখানে দুটো ইলেকট্রন লেখা থাকে এক্সট্রা, তার মিনিংটা হচ্ছে যে নেগেটিভ চার্জ হলেও যে অরবিটালে নেগেটিভলি চার্জ ইলেকট্রন, মানে যে ইলেকট্রনটার জন্য নেগেটিভ চার্জ হচ্ছে সেই ইলেকট্রনটা যে অরবিটালে আছে সেই অরবিটালে আরো একটা ইলেকট্রন আছে, সেটা অক্সিজেনের নিজের, আর একটা ইলেকট্রন লোকের। যাক, একটু আগেই ফেনক্সাইড আয়নের এই বিষয়টা বোঝালাম অক্সিজেন হাইড্রোজেনের বন্ড দিয়ে। এটা এখানে খুলে যাবে, ঠিক আছে? তাহলে এটা এখানে যদি খুলে যায়, এর পরের রেজোনেটিং স্ট্রাকচারটা কেমন হবে? এই অক্সিজেনটা ডবল বন্ডেড হবে, এটা নেগেটিভলি চার্জ হবে, এটা যেমন নেগেটিভলি চার্জ ছিল সেরকম। এটা একটা হতে পারে রেজোনেটিং স্ট্রাকচার, হতে পারে। আরেকটা রেজোনেটিং স্ট্রাকচার এখান থেকে আরেকটা আসতে পারে, দেখতো এটা যদি এখানে পড়ে যায়, এটাকে যদি আবার খুলে দেয়, তাই যদি হয় তাহলে আরেকটা রেজোনেটিং স্ট্রাকচার আমার এরকম হতে পারে। কার্বন, কার্বন এই অক্সিজেনটা খুলে দিল তাহলে নেগেটিভ চার্জ, এটা নেগেটিভ চার্জটা পরে ডবল বন্ড করলো তাহলে নিউট্রাল, আর এটা তো নেগেটিভ চার্জ এর আগেই হয়েছিল। তাহলে এই তিনটেই হতে পারে। তাহলে এই তিনটে হচ্ছে এর তিনটে রেজোনেটিং স্ট্রাকচার। এই তিনটে রেজোনেটিং স্ট্রাকচার আমার এই দিকে লেখা উচিত ছিল, জায়গা নেই বলে আমি বাঁ দিকে লিখলাম, ঠিক আছে? ডান দিকে ওইদিকে ইকুইভ্যালেন্ট দিয়ে লেখা উচিত ছিল। তাহলে তুই দেখতে পাচ্ছিস সিগমা বন্ড ব্রেক করেনি, তাহলে সিগমা বন্ড গুলো যার যেমন ছিল সেরকমই থাকলো, সিগমা বন্ড গুলো যার যেমন ছিল সেরকমই থাকলো। প্রতিটা স্ট্রাকচারে দেখ দুটো নেগেটিভ চার্জ, দুটো নেগেটিভ চার্জ, দুটো নেগেটিভ চার্জ, চার্জ দুটো নেগেটিভ চার্জ, কিন্তু কটা অক্সিজেন ওটাকে বহন করছে দেখ তো। একবার এই দুটো অক্সিজেন নেগেটিভ চার্জটাকে বহন করছে, একবার এই দুটো, একবার এই দুটো, তাহলে নেগেটিভ চার্জটাকে বহন করছে তিনটে অক্সিজেন, টোটাল নেগেটিভ চার্জ দুটো। তাহলে কত করে নেগেটিভ চার্জ বহন করছে? -2/3, -2/3, -2/3 করে চার্জ বহন করছে। আর এই বন্ডটার কথা তুই যদি ভাবিস, এই অক্সিজেন একবার ডবল, এটা এখানে সিঙ্গেল, এখানে সিঙ্গেল, এই অক্সিজেনটা এখানে ডবল, বাকি দুটোতে সিঙ্গেল, এই অক্সিজেনটা থার্ড অক্সিজেনটা এখানে ডবল, বাকি দুটোতে সিঙ্গেল। তাহলে এই যে বন্ডটা, এটা ট্রু ডবল বন্ড নয়, কারণ এই অক্সিজেনটা একবার ডবল, বাকিগুলো তো সিঙ্গেল। তাহলে ডবল বন্ড সিঙ্গেল বন্ডের মাঝামাঝি একটা কিছু সিচুয়েশন প্রতিটা অক্সিজেনের জন্যই, প্রতিটা অক্সিজেনের জন্যই। এইটা হচ্ছে এই CO3 সিস্টেমটা রেজোনেন্স হাইব্রিড। আমরা একবার বইয়ের দিকে চলে যাই। তাহলে CO3 করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে এই হচ্ছে রেজোনেন্স। রেজোনেন্সের কথাগুলো বললাম, আমরা ডবল সাইন দিয়ে দেখাবো। এখানে এখানে এটা যেটা দেখিয়েছে না, অ্যাসিটোনের কিটো ফর্ম, ইনল ফর্ম, এটা একদমই এখন পড়ার চেষ্টা করিস না, গন্ডগোল হয়ে যাবে। তার কারণটা হচ্ছে কি, কিটো ইনল টটোমারিজম বলে ওটাকে। কিটো ইনল টটোমারিজমের জন্য আরো ভালো করে রেজোনেন্সটা পড়তে হবে। এখানে যদি এই রেজোনেটিং অ্যাসিটালডিহাইডে তুই যদি এটা দেখিস, তাহলে দেখ এই নেগেটিভ চার্জ, সিঙ্গেল বন্ড, ডবল বন্ড, তাহলে এই নেগেটিভ চার্জটা এখানে পড়েছে, এই ডবল বন্ডটা এদিকে খুলে দিয়েছে, তাহলে কার্বনের মাথায় নেগেটিভ চার্জ, এখানে অক্সিজেনের সাথে কার্বনের ডবল বন্ড। অক্সিজেন নেগেটিভলি চার্জ ছিল, যে নিজের ইলেকট্রন ডেনসিটি দেয় সে এক ধাপ পজিটিভের দিকে এগিয়ে যায়। নিউট্রাল থাকলে 1 পজিটিভ হবে, -1 ছিল বলে একটা ইলেকট্রন ডেনসিটি দিয়ে দিয়েছে বলে কি হলো, নেগেটিভ থেকে পজিটিভ, নিউট্রাল হয়ে গেছে, -1 থেকে নিউট্রাল হয়ে গেছে। যদি নিউট্রাল থাকতো তাহলে পজিটিভ হয়ে যেত। এবার দেখ তার মধ্যে এই স্ট্রাকচারটা ভালো করে দেখতে হবে। CO3 ভালো করে প্র্যাকটিস করবি, এটাকে ভালো করে প্র্যাকটিস করবি। দেখ তো ডট 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 -2/3, -2/3, -2/3 করে চার্জ হয়েছে। নাইট্রেট আয়নটা দেখবি, নাইট্রেটের স্ট্রাকচারটা এরকম, নাইট্রোজেনের সাথে একটা অক্সিজেন ডবল বন্ড, বাকি দুটো নেগেটিভ চার্জ, জাস্ট লাইক CO3 এর মতো। শুধু মনে রাখতে হবে এখানে নাইট্রোজেনের মাথায় পজিটিভ চার্জ আছে। এই নেগেটিভ চার্জটা পড়লো খুললো, স্ট্রাকচার এটা পড়লো খুললো, এরকম করে তিনটে রেজোনেটিং স্ট্রাকচার হবে। এখানেও সেম ওয়েতে -2/3 করে হবে। আশা করি বুঝতে পারছিস। এই দুটো করলি, রেজোনেন্স এনার্জি সম্বন্ধে তোকে এখানে কিছু জানতে চাইবে না। আর দু একটা অ্যাটম বলছি, মলিকিউল বলছি, একটু রেজোনেন্সটা প্র্যাকটিস করবি। SO3 এর একটু প্র্যাকটিস করবি, রেজোনেন্স স্ট্রাকচারটা কিভাবে করতে হবে। তাহলে দেখ নেগেটিভ চার্জ এরকম করে রয়েছে, রেজোনেন্স স্ট্রাকচারটা হয়ে আলাদা আলাদা করে হয়েছে, ঠিক আছে? ডেটিভ বন্ডটা এদিক ওদিক করে ঘুরেছে, আর কিছুই না। বেশ, অথবা তুই উপরেটা না দেখলে সব থেকে বেটার এই যে অথবা যেটা দিয়েছে, এই স্ট্রাকচারটা করবি, সহজে বুঝতে পারবি। কি করবি, একটা সালফার আর অক্সিজেন ডাবল বন্ড নিবি, বাকি দুটোকে নেগেটিভ চার্জ নিবি। তাহলে একবার কি হবে, এই নেগেটিভ চার্জটা পড়বে, এটা খুলবে, তাহলে এটা ডবল বন্ড হলো, এটা ডবল বন্ড হলো, পরপর দুটো নেগেটিভ, আবার এটা পড়লো, এটা খুলে গেল, তাহলে এই দিকেরটা ডবল বন্ড হলো, এরকম করে ঘুরিয়ে ফিরিয়ে করবে, ঠিক আছে? এটা আচ্ছা, এটা দেখালে তো আবার প্রথম স্ট্রাকচারটাই ব্যাক করে আসছে, সরি, এটা দেখা, এইটা দেখিয়ে দিলে তো প্রথম স্ট্রাকচারটাই ব্যাক করে যাচ্ছে। তাহলে এই অক্সিজেনটা ডবল বন্ড হলো, মিডলেরটা ডবল বন্ড হলো। আচ্ছা বেশ, তোর বইয়ের ছবি অনুযায়ী আমি দেখিয়েছি একটা, তোর বইয়ের রেজোনেটিং স্ট্রাকচার করেছে আরেকটা। আমি টার্মিনালেরটাকে দেখিয়ে দিচ্ছি, মানে একদম শেষের অক্সিজেনটাকে দেখিয়েছি, বইয়ে এইটাকে দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে? এটা পড়লো, এটা করলো, এখানে ডবল বন্ড, এখানে নেগেটিভ, তারপরে স্ট্রাকচার এটা এখানে পড়লো, এটাকে খুলে দিল এখানটায়, তাহলে আবার এই স্ট্রাকচার হলো, তাহলে এইভাবে দেখাবি। এটা করবি, SO4 করবি, এখানে জাস্ট এই ছোট ছোট মলিকিউলগুলো দেবে। SO4 কিরকম শেপ হয় আগের দিন করে দেখিয়েছি, শেপটা আগের দিন SO4 করেছি, এখানে তাই করবি। এই ইলেকট্রন ডেনসিটি পড়লো, এটা খুললো, দেখ ইলেকট্রন ডিসপ্লেসমেন্ট গুলো তোকে দেখিয়ে দিয়েছে। তাহলে এইগুলোর একটা ওভারঅল একটা রেজোনেন্স হাইব্রিড ড্র করার চেষ্টা করবে, ঠিক আছে? এবং সো অন চলছে, দেখিয়েছে।
NO3 মাইনাসটা আগেই দেখালাম, NO3 মাইনাস আর CO3 2 মাইনাসটা ভালো করে করতে হবে। হ্যাঁ, CO3 2 মাইনাসটা স্কুলের পরীক্ষাতে অনেকবার পড়েছে। CO2 ClO3 PO4 3 মাইনাসটা দেখে নিবি, PO4 3 মাইনাসটা দেখে নিবি। PO4 3 মাইনাসে একটা অক্সিজেন পড়বে খুলবে, এরকম করে প্রতিটা অক্সিজেন একবার ডবল বন্ড হবে, বাকিগুলো অল্টারনেটিভলি নেগেটিভলি চার্জ হবে। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, আর এই লাস্টের এই জিনিসটা বলি। তাহলে বন্ধন ক্রম মানে বন্ড অর্ডার, বন্ধন ক্রম মানে হচ্ছে বন্ড অর্ডার, নাম্বার অফ বন্ড কত আছে দুটো অ্যাটমের মধ্যে সেটা তো আমাদের বার করতে হবে। একটা জিনিস দেখলাম, রেজোনেন্সের ফলে কি হয়, ডবল বন্ডগুলোতে সিঙ্গেল বন্ড ক্যারেক্টার আছে, কারণ ডবল বন্ডগুলো 1.5 এর দিকে নেমে আসে, তাহলে ডবল বন্ডগুলো সিঙ্গেল বন্ডের দিকে গিয়ে আসছে। আর সিঙ্গেল বন্ডে ডবল বন্ড ক্যারেক্টার আছে, কারণ সিঙ্গেল বন্ড অর্ডার মানে 1, সেটা 1.5 মানে ডবলের দিকে গিয়ে যায়। তাহলে সিঙ্গেল বন্ডে ডবল বন্ড ক্যারেক্টার আছে, ডবল বন্ডে সিঙ্গেল বন্ড ক্যারেক্টার আছে, মানে এক্স্যাক্টলি কত বন্ড অর্ডার হবে সেটা বার করতে হবে। কি করে করব? বন্ধন ক্রম এক্ষেত্রে রেজোনেন্সের থ্রু কি করে বার করব? এটা কিন্তু WBJE এর খুব একটা ভালো কোশ্চেন। হ্যাঁ, এটা WBJE এর একটাই ভালো কোশ্চেন। তাহলে এখান থেকে রেজোনেন্স থেকে বন্ড অর্ডার কি করে বার করব? আমরা তো এমওটি দিয়ে বার করা শিখলাম, রেজোনেন্স দিয়ে কি করে হবে? বলছে কোনো অণু বা আয়নের সকল গঠনাকৃতিতে দুটি পরমাণুর মধ্যে উপস্থিত মোট বন্ধন, CO3 2 মাইনাসের সাথে কার্বনের ডাইনাইট্রাসের সাথে করি। তাহলে বন্ধন ক্রম বার করার সময় কি করব? কোন অণু বা আয়নের সকল গঠনাকৃতিতে, তাহলে সকল গঠনাকৃতি, এই যে গঠনাকৃতি 1 2 3, তাহলে তিনটে রেজোনেটিং স্ট্রাকচার, দিস ইজ ইওর সকল গঠনাকৃতি। দুটি পরমাণুর মধ্যে, তাহলে কার্বন আর অক্সিজেন, আমি এই দুটোকে চুজ করে নিলাম, কারণ বন্ড অর্ডার বার করতে গেলে অলওয়েজ দুটো অ্যাটমের মধ্যে নাম্বার অফ বন্ড বলতে হয়, রাইট? দুটো অ্যাটমের মধ্যে কতগুলো বন্ড আছে এটা বলতে হয়। তাহলে কার্বন অক্সিজেন এটাকে চুজ করে নিলাম। মধ্যে টোটাল বন্ড, এখানে সিঙ্গেল বন্ড, এখানে ডবল বন্ড, এখানে সিঙ্গেল বন্ড, তাহলে কত? 1 + 2 + 1 ডিভাইডেড বাই গঠনাকৃতির মোট সংখ্যা কটা? তিনটে। তাহলে দেখ 1 2 + 1 + 2, তাহলে ওরা অন্য একটা অক্সিজেনকে নিয়েছে, ওরা এই অক্সিজেনটাকে নিয়ে বলেছিল, ব্যাপার একই। তাহলে 2 এর 3 এর 4, 4/3 ভ্যালু আসবে 1.33। তাহলে তুই জানলি এর যে রেজোনেন্স হাইব্রিড, এই যে ড্র করেছিলাম, এইখানে কার্বন অক্সিজেনের বন্ড অর্ডার কত? এখানে কার্বন অক্সিজেনের বন্ড অর্ডার কত আসছে, মানে কার্বনের সাথে অক্সিজেনের এই যে ডট 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 বন্ড, এখানে বন্ড অর্ডারের ভ্যালুটা কত আসছে? বন্ড অর্ডারটা কত? 1.33 বন্ড অর্ডারটা। তাহলে বন্ড অর্ডারটা 1.33, 1 নয় 2 নয়, 1 আর 2 এর মাঝামাঝি এক জায়গায়, এক্স্যাক্টলি মাঝামাঝি নয়, মাঝামাঝি এক জায়গায় 1.33 বন্ড অর্ডার। এইভাবে আমরা রেজোনেটিং স্ট্রাকচারকে ইউজ করে বন্ড অর্ডার বার করতে পারবো। আচ্ছা, এইখানে বেনজিনের ক্ষেত্রে তুই যদি দেখিস 1 আর 2 এই দুটোকে তুই যদি তোর কনসার্নিং সিস্টেম হয়, এই দুটো কার্বন তো যদি কনসার্নিং সিস্টেম হয়, দুটো রেজোনেটিং স্ট্রাকচার, তাহলে ডিভাইডেড বাই 2 হবে। একবার বন্ড আছে 2, একবার আছে 1, তাহলে 3/2, তাহলে বন্ড অর্ডার 1.5, তাহলে 1.5 বন্ড অর্ডার, 1 আর 2 বন্ডের মাঝামাঝি, তাহলে 1 নম্বর আর 2 নম্বরের মধ্যে সিঙ্গেল বন্ড আছে, আবার সিঙ্গেল বন্ড আছে বা ডবল বন্ড আছে, তাহলে অরিজিনালি কি আছে? এদের দুজনের মাঝামাঝি এক জায়গায় আছে, কারণ এই দুটো স্ট্রাকচার বেনজিনের এই দুটো স্ট্রাকচার আসলে নেচারে এক্সিস্টই করে না। এক্সিস্ট করে আদতেও রেজোনেন্স হাইব্রিডটা 1 আর 2 এর মাঝামাঝি যেটা 1.5 বন্ড, ওটা আদতে নেচারে এক্সিস্ট করে। তাই বললাম আমরা রেজোনেন্সের একটা মোটামুটি কাজ চালানোর মতো থিওরি পড়বো। এটা খুব ভালো করে রেজোনেন্সটা বলা হলো না, রেজোনেন্স সম্বন্ধে আরো ভালো করে বলতে হবে। তো যেটা বললাম, পরের সেমিস্টারে জিওসি আসছে, ওখানে অর্গানিকে আমরা যখন রেজোনেন্সটাকে ইউজ করব তখন রেজোনেন্স সম্বন্ধে অনেক ভালো কনসেপ্ট আসবে। তো একটা জিনিস লক্ষ্য করে দেখ, এখানে যতগুলো আছে বেনজিন ছাড়া তোকে বাকি যত মলিকিউল আছে এখানে কিন্তু একটা অর্গানিক সিস্টেমে আলোচনা করা নেই, সব ইনঅর্গানিক সিস্টেমে আলোচনা করা রয়েছে, এবং তার মধ্যে CO3 2 মাইনাসটাই পরীক্ষাতে ভালো করে জানতে চাইবে, ঠিক আছে? এর রেজোনেটিং স্ট্রাকচার কত, এটা কত, বন্ড অর্ডার কত হয়, এরকম বার করতে দেবে। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। আরেকটা জিনিস আমার মনে আছে, আমি ভুলে যাইনি, বিএসিপিআর থিওরিতে ওই যে দুটো ব্যতিক্রমী জায়গা রয়েছে, ওই PH3 PF3 এরকম করে দুটো ব্যতিক্রমী জায়গা রয়েছে, ওখানে কেন হয়? ওই ব্যতিক্রমগুলো বলার জন্য ওখানে পি/ডি একটা ব্যাক বন্ডিং হয়, একটা পাই বন্ডিং তৈরি হয়। এই পাই বন্ড হওয়ার ফলে ওখানে রেজোনেন্সের কনসেপ্ট আসবে, তার জন্য ওইটা ওই মাঝখানে বলে দেওয়াটা আমার পক্ষে সম্ভব ছিল না। তাই ওটা করতে গেলে একটু কি বলি, রেজোনেন্সের কনসেপ্ট লাগছে, পাই বন্ডের কনসেপ্টটা ভালো করে লাগছে, হাইব্রিডাইজেশনের কনসেপ্ট ভালো করে লাগছে। এই তিনটে কনসেপ্ট জানলে এবার ওই যে ব্যতিক্রমগুলো আমাদের পক্ষে পড়াটা সুবিধা হবে, বুঝতে পারবে, 5 মিনিটেই বুঝিয়ে দিতে পারবো। তো ওই দুটো মলিকিউল নিয়ে আমি নেক্সট ক্লাসে আলোচনা করে দেবো। আর আমাদের কি বলবো, ডাইপোল মোমেন্ট আর হাইড্রোজেন বন্ডিং, এইটুকু দুটো টপিক আছে। তাহলে নেক্সট ক্লাসে আমাদের কি বলি, এই চ্যাপ্টারটাই আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। আর তারপরের ক্লাসে আমরা কোশ্চেন প্র্যাকটিস করে নেবো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কি আসছে আলোচনা করে নেবো, তাহলেই হয়ে যাচ্ছে, তাহলে আমাদের বন্ডিং শেষ। তাহলে মেন এত দূর অবধি আমাদের আসলে লেন্দি জায়গা ছিল। এরপরে যে এস ব্লকের মানে গ্রুপ 1 আর গ্রুপ 2 আছে, গ্রুপ 1 আর গ্রুপ 2 এস ব্লক আর পি ব্লকের দুটো গ্রুপ আছে, ওই দুটো পড়তে এমন কিছু সময় লাগবে না, এক দিনে এক একটা গ্রুপ পড়া হয়ে যাবে, ঠিক আছে? তো কমপ্লিট হয়ে যাবে, চাপ নেই। মেন এত দূরই ছিল, ওই চ্যাপ্টারগুলোতে এত সময় লাগবে না, ওই চ্যাপ্টারগুলো জাস্ট
এই জায়গাগুলো পড়বি, এগুলো ইম্পর্টেন্ট, এইটুকুই মার্ক করে দেওয়া, তাহলেই আমাদের কাজ হয়ে যাবে। ঠিক আছে, এত এই বন্ডিং অবধি আমাদের মেন বোঝার জায়গা ছিল। পরের দিন আমরা তো একটু জায়গা বোঝার আছে, বুঝে নেবো, তাহলে আমাদের বন্ডিং কমপ্লিট। এই আমার বলার। বাকি আজকের ক্লাস এতটাই থাকলো, পরের দিন তাহলে দেখা হচ্ছে। আর এস ব্লক পি ব্লক নিয়ে অত চাপের কিছু নেই, ওখানে রিয়াকশনগুলো মোটামুটি যা আছে ওগুলো মুখস্থ করে নিতে পারে। এস ব্লকে আর পি ব্লকের কি প্রপার্টি, সেই প্রপার্টিগুলোর জন্য পিরিয়ডিক টেবিলে আমরা সেই প্রপার্টিগুলো অলরেডি পড়ে আসছি। সো চিন্তা করার কিছু নেই, পিরিয়ডিক টেবিলেরই ওই জিনিসপত্রগুলো লাগবে। ঠিক আছে, এতটাই বলার, বাকি পরের ক্লাসে দেখা হবে।